আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আমন্ত্রণ আসসালাম। সবাইকে। আপনারা দেখছেন সমসাময়িক বিষয় নিয়ে সিএন নিউজ 24 ফেসবুক লাইভ আড্ডা অনুষ্ঠান আলোকিত মানুষ। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে করোনায় স্বাস্থ্য সেবায় করণীয়। পুরো লাইভ আড্ডা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল হোসেন রাজু। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন দুজন। একজন রয়েছেন নিউ ইয়র্কে, আরেকজন আছেন বাংলাদেশে। আমি প্রথমে পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে আজকে আলোকিত মানুষ অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন নিউ ইয়র্ক থেকে জনাবা আফরিন ফমি, রেডিওলজিক টেকনোলজি এক্সেল ফিল্ড। রয়েছেন আসসালামু আমাদের সাথে আলাইকুম। ডাক্তার সৈয়দা ফারজানা আফরিন, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালটেন্ট আফরিন ডেন্টাল কেয়ার। স্বাগত আপনাদের দুজনকে আমাদের ফেসবুক লাইভ আড্ডা অনুষ্ঠান আলোকিত মানুষের যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে দেশ এবং বিদেশের যে সকল ফেসবুক ব্যবহারকারীগণ ফেসবুকের মাধ্যমে আমাদের লাইভ আড্ডা অনুষ্ঠান আলোকিত মানুষটি দেখছেন, তাদেরকে জানাচ্ছি স্বাগতম। সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের সিএন নিউজ পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। জানাতে পারেন আপনার চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনা কিংবা দুর্ঘটনার খবর। মতামত কিংবা পরামর্শ জানাতে পারেন আমাদের আজকে লাইভ আড্ডা অনুষ্ঠান নিয়ে, এবং প্রশ্ন করতে পারেন আমাদের দুজন অতিথিদের কাছে যেহেতু ওনারা রয়েছেন। আমরা যাব আমাদের মূল আলোচনায়। যেহেতু আমাদের প্রোগ্রামটি আমরা সমসাময়িক বিষয়ে করে থাকি, সেজন্য আমরা অনুষ্ঠানের শুরুতে জানিয়ে থাকি আমাদের যে একটি সংকট, অর্থাৎ সমসাময়িক বিষয়ের মধ্যে যে একটি উল্লেখযোগ্য বিষয় সেটি হচ্ছে করোনা পরিস্থিতি। এটি শুধু বাংলাদেশ নয়, এটি একটি বৈশ্বিক মহামারী সংকট। সেজন্য আমরা আমাদের প্রোগ্রামের শুরুতে জানিয়ে থাকি আমাদের দেশের, অর্থাৎ বাংলাদেশের যে করোনা আপডেটের যে পরিস্থিতি সর্বশেষ সেটা আপনাদেরকে আমরা জানিয়ে থাকি। তার ব্যতিক্রম আজও নয়, আমরা একটু শুরুতে জানাতে চাই আমাদের বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা যারা আক্রান্ত হয়েছেন বা সুস্থ হয়েছেন সেই সংখ্যাটি আমি যদি একটু বলতে যাই। গত 24 ঘন্টায় বাংলাদেশে নতুন করে পরীক্ষা করা হয়েছে নমুনা 18,099টি। তার মধ্যে নমুনা পরীক্ষা অর্থাৎ পজিটিভ এসেছে 3,809 জনের। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষ। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,37,787 জনে। এটি ছিল আক্রান্তের সংখ্যা যেটি সেটি। আর আমি যে বিষয়টি বলবো এখন সেটি হচ্ছে সুস্থতার যে বিষয়টা যদি বলতে যাই, তাহলে বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন 55,727 জন। আর গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,738 জনে। এটি ছিল আমাদের দেশের যে আপডেট সেটি। যেহেতু আমরা আমাদের প্রোগ্রামটি কুমিল্লা জেলা থেকে পরিচালনা করে থাকি, সেই দিক বিবেচনায় বা দর্শকদের সুবিধার্থে আমরা আমাদের জেলার যে আপডেট সেটা আপনাদেরকে জানিয়ে থাকি। গত 24 ঘন্টায় কুমিল্লা জেলাতে নতুন করে আক্রান্ত হয়েছেন 158 জন। তার মধ্যে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা যেখানে সেটি হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনে 55 জন, আদর্শ সদরে 10 জন, মুরাদনগরে 18 জন, সদর দক্ষিণে 21 জন, নাঙ্গলকোটে 17 জন, বরুড়ায় 5 জন, বরিশচঙ্গে 9 জন, 14 গ্রামে 10 জন, দাউদকান্দিতে 1 জন, লালমাই 1 জন, দেবিদ্বারে 10 জন, ব্রাহ্মণপাড়ায় 1 জন। এ নিয়ে পুরো কুমিল্লা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত 3,232 জনে। আর যদি সুস্থের বিষয়ে বলতে যাই, গত 24 ঘন্টায় কুমিল্লা জেলায় সুস্থ হয়েছে নতুন করে 36 জন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 1,306 জনে। মৃত্যু হয়েছে নতুন করে গত 24 ঘন্টায় 3 জনের। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট মৃত্যু হয়েছে 91 জন। এটি ছিল আমাদের জেলার যে আপডেট, যেটি আমরা প্রতিনিয়ত দর্শকদের জানিয়ে থাকি আমাদের ফেসবুক লাইভ আড্ডা অনুষ্ঠান আলোকিত মানুষের মাধ্যমে। আর তার ব্যতিক্রম আজও হয়নি। আমরা একটু যেতে চাই আমাদের অতিথিদের কাছে। আমি শুরুতে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সিএন নিউজ পরিবারের পক্ষ থেকে, শত ব্যস্ততার মাঝে থেকেও এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি আমি একটু শুরুতে যেতে চাই ডক্টর আফরিন আপনার কাছে, যেহেতু আপনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে। আমি আবার পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার ফারজানা আফরিন, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, চিফ কনসালটেন্ট আফরিন ডেন্টাল কেয়ার। আমি শুরুতে একটু যেতে চাবো আফরিন, ডাক্তার আফরিন আপনার কাছে। শুরুতে যে বিষয়টি জানতে চাবো আর কি আমি আপনার কাছে, যেহেতু বৈশ্বিক একটি সংকট চলছে আমাদের, শুধু আমাদের জন্য নয়, এটা বৈশ্বিক একটি মহামারী সংকট। তো এই সংকটে যারা আপনার ডাক্তার রয়েছেন, পুলিশ রয়েছেন বা নার্সরা রয়েছেন, তারা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মানে অর্থাৎ করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন আপনার সামনে সারিতে থেকে। তো করোনা ভাইরাস প্রতিরোধে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের কি করা উচিত, কি করলে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারে বলে আপনি মনে করেন, যদি একটু ব্যাখ্যা করতেন জনাব ডক্টর আফরিন।
থ্যাংক ইউ। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমি আপনি আমার পরিচয় দিয়েছেন। আমি নিজেও কুমিল্লার মেয়ে। আগে পরিচয় দিব। কুমিল্লায় আমার স্কুল কলেজ, আর বাকিটা এখন আমি ঢাকায় আছি। তো আমি শুনতে চাচ্ছি আপনাদের সবাইকে, আসলে করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে আমরা কম বেশি সবাই এখন জেনে গেছি, কারণ কিন্তু মিডিয়া সবকিছুতে আসলে সচেতনতা দেখা হচ্ছে। সব আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের সাধারণ মানুষের কি করা উচিত, আসলে আমাদেরই কিছু করা উচিত। কারণ আমরা এটা এটা করোনা ভাইরাস, যে কোভিড-19 যে ভাইরাসটা দিয়ে করোনা হচ্ছে, এটা এক ধরনের ছোঁয়াচে রোগ। যে কোনো ধরনের ছোঁয়াচে রোগেই মানে ছোঁয়াচে রোগ মানে কি, একজনের থেকে আরেকজনের ছড়াবে, একজন থেকে আরেকজনের কাছে যাবে ছোঁয়ার মাধ্যমে, বা হাঁচিকা এই রোগটা যেমন এটাও এক ধরনের ছোঁয়াচে রোগ। তো এই জন্য আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। যত বেশি আমরা সচেতন থাকবো, তবে আমরা আসলে এই রোগটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। সেক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই ঘরোয়া ভাবে আমাদের অনেক কিছু করার আছে। প্রথমত আপনারা বারবারই টিভিতেও দেখাচ্ছে, মিডিয়াতেও প্রচার হচ্ছে, সব জায়গায় সচেতনতা সৃষ্টি করা হচ্ছে যে করোনা ভাইরাসটা কিভাবে হচ্ছে। ভাইরাসটা হওয়ারই আমাদের ওয়েটাই হলো ন্যাজোফেরিংস আর ওরোফেরিংস, মানে নাক দিয়ে এবং মুখ দিয়ে হচ্ছে। তো চোখ দিয়েও হচ্ছে, কোনো কোনো জায়গায় এটা আমরা পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই জন্য বলা হচ্ছে যে ফেসের পুরোটা অংশ, বিশেষ করে নাক এবং মুখ ঢেকে রাখার জন্য মাস্ক দিয়ে আমরা যারাই বাসা থেকে বের হচ্ছি, বাইরে বের হচ্ছি, তাদেরকে আমরা বলছি যে মাস্ক অবশ্যই পরে বের হতে হবে। কারণ আমরা এটা জানি যে হাঁচি কাশির মাধ্যমে এই ছোঁয়াচে রোগটা ছড়াচ্ছে। সেই জন্য আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য বলছি সবাইকে। সোশ্যাল ডিস্টেন্স মানে 3 ফিট বা 1 মিটার দূরত্বে আমরা একজন আরেকজনের সাথে এই দূরত্বটা মেনটেন করি। কারণ যখন একজন লোক হাঁচি কাশি দেয়, তখন দেখা যায় যে ওই ড্রপলেটটা 3 ফিট দূরত্ব পর্যন্ত এটা ছড়ায়। এই এতটুকুর মধ্যে যদি আমরা থাকি, তখন দেখা যায় যে একজন থেকে আরেকজনের হওয়ার চান্সটা বেশি। আমি একটা উদাহরণ আজকে টানবো। আজকে একটা প্রতিবেদন আমি পড়লাম, যখন প্রথম চীনে এই ভাইরাসটা আক্রান্ত হলো, তো ওখানে দেখা গেল যে প্রথমে দুজন চীনে আক্রান্ত হলো। ওদেরকে ওদের দেশে তখন ওই দুজন যে আক্রান্ত হলো, ওদের সোর্সটা বের করতে চেষ্টা করেছে যে কিভাবে ওরা আক্রান্ত, এবং ওদের থেকে যখন থার্ড পার্সেন্ট আক্রান্ত হলো সেটা কিভাবে। তো ওরা এই সোর্সটা পেলো যে যে দুজন আক্রান্ত হয়েছিল ওরা একটা গির্জায় গিয়েছিল, গির্জায় সবাই প্রার্থনা করছিল। তখন ওরা গবেষণা করতে লাগলো যে এই দুজন থেকে আর আর কেউ আক্রান্ত হওয়ার তো চান্স থাকবে, যেহেতু গির্জায় অনেক মানুষ ওখানে একসাথে হয়েছে। তারপর দেখা গেল যে ঠিক থার্ড টাইম ওদের যে আক্রান্তটা করেছে 52 বছরের একটা লেডি, সে হয়েছে। তারপরে ওই লেডিটা কিভাবে আক্রান্ত হলো সেটাও সোর্সটা ওরা বের করতো যে ওই গির্জায় ওই সময় ওই লেডিটা ছিল না, কিন্তু ওই লেডিটা ওই দিনেই ওই গির্জাতে একটা বিয়ের প্রোগ্রামে গেছে, তার যে পার্সনটা আক্রান্ত হলো। তাহলে তারপরে ওরা বের করলো যে থার্ড পার্সনটা তো ওই ফার্স্টে যে দুইজন কাপেল আক্রান্ত হয়েছিল তাদের কাছে যায়নি, তাদের 3 ফিট দূরত্ব উনি ছিল না, উনি পরবর্তীতে ওই গির্জাতে একটা অনুষ্ঠানে গেছিল। তাহলে উনি কিভাবে আক্রান্ত হলো? তো তারপরে ওরা সিসিটিভি ফুটেজ বের করলো যেই সিটটাতে ওই কাপেল দম্পতিরা ওরা বসেছিল, ওই সেই একই সিটে যে ওই থার্ড যে অ্যাটাক হলো, উনি পরবর্তীতে যে প্রোগ্রামে ওই গির্জাতে গেছিল ওই ওই সিটে যে বসে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে শুধু যে হাঁচি কাশির মাধ্যমে হচ্ছে তা কিন্তু না। দেখা গেছে যে আমরা হাঁচি কাশিতে অনেক সময় হাত দিচ্ছি, টাচ করছি, ওই হাতটা আবার যেখানে যেখানে আমরা টাচ করছি সেই জায়গায় কিন্তু আমাদের জীবাণুটা ছড়াচ্ছে। ঠিক থার্ড পার্সনটা কিন্তু এভাবেই অ্যাটাক হয়েছে। ওই সিটের মধ্যে ওনারা হয়তো বা হাত রেখেছিল, তারপরে ওই পার্সন ওই মহিলাটা এসে এখানে বসেছে, তারপরে কিন্তু ঢুকিয়েছে। সেই জন্য আমরা বলতেছি যে মাস্ক পরতে হবে, বারবার বারবার আমরা হাত জীবাণু মুক্ত করার জন্য সাবান দিয়ে অথবা অ্যালকোহল কন্টেইনিং যে হ্যান্ড রাব গুলো আছে, এগুলো দিয়ে আমাদেরকে বারবার বারবার হাত ধুতে হবে 20 সেকেন্ড পর পর। তারপর আমরা বাইরে যখন থাকি যদি আমরা চেষ্টা করবো হাত ধুতে, অথবা একটা হ্যান্ড স্যানিটাইজার পকেটে রাখতে পারি কিছুক্ষণ পর পর হাতটা জীবাণুমুক্ত করার জন্য। তাছাড়া আমাদের আরো অনেক অনেক ওয়ে আছে, যেমন আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা ঘরে পরিবারকে বা আমরা কিভাবে সুরক্ষা করবো। একটা মানুষ যারা আমরা বাইরে যাচ্ছি,
আমরা বারবার বলছি যে যতদূর সম্ভব ইমার্জেন্সি কাজ ছাড়া আমরা বাসার বাইরে না যাওয়ার জন্য। যত বেশি আমরা আইসোলেটেড থাকবো, ঘরে থাকবো, ততই আমরা আসলে এই ভাইরাসের আক্রান্ত থেকে মুক্তি পেতে পারবো। তাছাড়া আমাদের অবশ্যই অনেকে এখন অফিসে যাচ্ছে, চাকরিতে যাচ্ছি, তো ওদেরকে অবশ্যই এগুলো মেনটেন করে যেতে হবে, মাস্ক পরতে হবে। বাইরে যেহেতু আমরা যাচ্ছি, চাইলে আমরা হ্যান্ড গ্লাভস পরতে পারি, যেহেতু আমরা বারবার আমাদের হাতটা মুখে লাগানোর একটা টেন্ডেন্সি আমাদের সবাই থাকে। যখন আমরা হ্যান্ড গ্লাভসটা পরে থাকি, তখন দেখা যায় যে আমরা ওই গ্লাভস সাথে কিন্তু হাতটা মুখে যাচ্ছে না, বারবার আমরা ধুচ্ছি না। এবং মাস্কটা পরা থাকলে দেখা যায় আমরা যদি কাশি দিয়ে দিই, তাহলে ওটা আর আমার হাতেও লাগছে না। এই ধরনের এই সতর্কতা অবলম্বন করতে পারি। তাছাড়া আমরা যে কোনো মানুষই যখন হাঁচি কাশি দিব, অবশ্যই টিস্যু অথবা মাস্ক পরে থাকবো, অথবা দেখা যাচ্ছে যে আমরা এলবো দিয়ে, মানে হাতের কবজির এই জায়গাটা দিয়ে আমরা হাঁচি কাশি দিব। তাহলে দেখা যায় যে অন্য আরেকজন মানুষ এটা ছড়ানোটা করবে। তাছাড়া বাইরে থেকে আসার পর পরে আমরা কিছু সতর্কতা অবলম্বন করবো। যেমন এসে আমরা আমাদের যা যা কাপড় চোপড় করা ছিল, জুতা থেকে শুরু করে সবকিছু আমরা জীবাণুমুক্ত করে ওয়াশ ওয়াশ করে একদম, তারপর আমাদের ফ্যামিলির মানুষদের সামনে আমাদের আসতে হবে। তাছাড়া বাইরে থেকে যারা আমরা বিভিন্ন খাবার আনতেছি বা প্যাকেট আসতেছে, এই প্যাকেট গুলো আমাদেরকে জীবাণুমুক্ত করে বা কিছুক্ষণ আমরা বাইরে রেখে আমরা বলছি যে পলি ব্যাগ যদি হয়ে থাকে, পলি ব্যাগটা বাইরে ফেলে খাবারগুলো ঘরে এনে কিছুক্ষণ আমরা একটা খালি জায়গায় রেখে দিব, যাতে জীবাণুটা বের হয়ে যেতে পারে। তারপর আমরা এটা সংরক্ষণ করার জন্য ধুয়ে শুকিয়ে আমরা সংরক্ষণ করতে পারি। এভাবে আমরা সাধারণ মানুষরা এই পদ্ধতিগুলো অবলম্বন করবো। আর তাছাড়া পরিবারের সুরক্ষার জন্য আমাদের এটা করবো। আর আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা পরিবারে আমরা অনেকজন মানুষ একসাথে থাকতেছি, কারোর কোনো রকম সিমটম দেখা যাচ্ছে কিনা। যেমন সর্দি কাশি, যেগুলো ফার্স্ট ফার্স্ট সিমটম, যে কাশি হবে, ড্রাই কফ হবে, গলা ব্যথা করবে, ফিভার আসবে। তো এই জিনিসগুলো যখনই আমরা দেখবো, তখনই আমরা পরিবারে যারই দেখা যাচ্ছে তাকে আমরা চেষ্টা করবো একটা আইসোলেটেড করে ফেলতে, বা একভাবে আমরা আলাদা, একটা মাসুৎস আমরা আলাদা করে ফেলতে, যতক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষা নিরীক্ষা করতে না। থ্যাংক ইউ ভাইয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ডাক্তার ফারজানা আফরিন যে বিষয়টি বলছিলেন যে আসলে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে হলে আমাদের এই যে জরুরি যে কাজগুলো আছেন, অর্থাৎ আমাদের নিজেকে সেফটি রাখা, নিয়মিত হাত ধোয়া, মুখে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব এগুলো মেনে চলা। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এই মুহূর্তে যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, চাইলে আপনারা শেয়ার করতে পারেন। যদি পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে, আমাদের ডাক্তারদের কাছে প্রশ্ন করতে পারেন, যথাযথ উত্তর চেষ্টা করা হবে। আমরা একটু যেতে চাই এবারে নিউ ইয়র্কে, সেখানে আছেন আমাদের আরেকজন অতিথি আফরিন ফ্রমি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি আমি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএন নিউজ 24 ফেসবুক লাইভ আড্ডা অনুষ্ঠানে আলোকিত মানুষের যুক্ত হওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। জি, আমি শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যেহেতু আপনি এখন দেশের বাইরে অর্থাৎ আমেরিকাতে রয়েছেন, তো প্রাণঘাতী করোনা ভাইরাস বৈশ্বিক একটি মহামারী সংকট। এই ভাইরাস প্রতিরোধে আপনারাই সব থেকে বড় যোদ্ধা। তো যেহেতু আপনি এই মুহূর্তে আমেরিকায় আছেন, কেমন দেখছেন আমেরিকার মানে করোনা আক্রান্তের সংখ্যা? সেটি কি আগের থেকে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, যদি জানাতেন জনাব আফরিন ফ্রমি। থ্যাংক ইউ ভাই আপনার কোয়েশ্চেনের জন্য। অ্যাকচুয়ালি 3 মাস আগে যেমন ছিল মানে করোনা ভাইরাসের মহামারীটা, এখন অনেকটা কমেছে, বাট লাস্ট 2 উইকস, নট 2 উইকস, 1 উইক ধরে অনেকগুলো স্টেটে আবার নতুন করে মানে পজিটিভ কেসেস গুলো বাড়ছে, যেখানে 2 মান্থ আগে অনেক কম ছিল। কারণ ইউএসএ তে 50টা স্টেট, সো নিউ ইয়র্কে বেশি ছিল। এখন হচ্ছে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ওগুলাতে এই করোনা কেসেস গুলো অনেক বেশি। যেহেতু সামার আসছে, তো মানুষ ঘুরতে যাবে, এখানে মানুষ তো সামার আসলে ঘুরতে যায়, আর অনেকে হচ্ছে প্রিকশন গুলো নেয় না, যেটা এখন করা উচিত হচ্ছে পাবলিক প্লেসে আপনার মাস্ক পরা উচিত, অনেকে এগুলা নিচ্ছে না। তো যার কারণে পজিটিভ কেসেস গুলো একটু বেড়ে যাচ্ছে অনেক স্টেটে, বাট ডেথ রেট মানে মৃত্যু সংখ্যাটা অনেক কম, আগের তুলনায় অনেক কম। আগে যেমন নিউ ইয়র্কে ছিল ডেইলি 500 পিপল, মানে নিউজ আসতো যে ডেথ, বাট এখন ওরকম না, ডেইলি লাইক আপনার 100 or 50 or 40, অনেক কমে আসছে। তো আর আমাদের স্টেটের কথা বললে, হ্যাঁ আমাদের স্টেটে অনেক কম তুলনামূলক, যদিও আমরা অন্যান্য স্টেট গুলোর পাশে, নিউ ইয়র্ক আর পেনসিলভেনিয়া, তারপর হচ্ছে ওয়াশিংটন ডিসি,
তো আমাদের স্টেটে অনেক কম। আর ওভারঅল বলতে গেলে কমে আসছে অ্যাকচুয়ালি, আগের চেয়ে অনেক কম। মানে অর্থাৎ আগের থেকে করোনা যে যেটা আমরা গত 3 মাস আগেও দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে রাইট। আমেরিকাতে মৃত্যুর সংখ্যা হ্যাঁ, প্রচুর পরিমাণে বৃদ্ধি ছিল, আক্রান্তের সংখ্যা ছিল, হয়তো বা পর্যায়ক্রমে সেটা অনেকটা কমে কমে আসছে। অনেক তো কমে আসছে। আর জি, আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু নিউ ইয়র্কে আছেন, যে নিউ ইয়র্কে যে সকল বাঙালিরা আছেন এই মুহূর্তে তাদের আসলে আগের থেকে যে মানে দীর্ঘ সময় তারা লকডাউনে ছিল বা আপনারা লকডাউনে ছিলেন, লকডাউন চলে যাওয়ার পরে জনজীবন কি স্বাভাবিক আগের মতো হয়েছে আমেরিকাতে? না, জনাব আফরিন প্রমি। একদম আগের মতো হয়নি, অনেক কিছু চেঞ্জ। আগে যেমন নিউ ইয়র্কে আপনি বের হলে দেখতে পাবেন ঠিক আমাদের বাংলাদেশের মতোই, ঢাকার মতো আহ রাস্তায় রাস্তায় মানুষ হাঁটতেছে, লাইক অনেক গ্যাদারিং প্লেস, আড্ডা, সব হোটেলে, সব কিছুতে, মানে আপনার একটা মিনি বাংলাদেশ পাবেন। বাট যেটা এখন না, এখন হচ্ছে এখনো মানুষ অনেক সচেতন ওখানে, মানে বাঙালিরা। আমেরিকানরাও আছে, আগের মতো ওইভাবে না। আর বের হলে আপনার মাস্ক থাকতেই হবে, এটা এখানে স্টেট রুলস। উইদাউট মাস্ক আপনি বের হলে আপনাকে ফাইন দিতে হবে। তো যার কারণে মানুষ বেরও কম হচ্ছে, আর হচ্ছে যদি বের হতেও হয় মাস্কটা ইউজ করছে। তো হ্যাঁ, অনেক ডিফারেন্স এখন। আর পাবলিক প্লেস গুলো এখন মোটামুটি বন্ধ, যেমন বিচ, পার্ক, এগুলো একটা নির্দিষ্ট একটা টাইম আছে। জি, ধন্যবাদ। দর্শকদের বলে রাখছি আসলে লোডশেডিং থাকার কারণে আমাদের যে লাইটিং প্রবলেম সেটি হচ্ছে এখানে। ধন্যবাদ আফরিন ফাহমি আপনাকে। আমরা একটু যেতে চাই আমাদের কমেন্টসে, অনেকগুলো দর্শক কমেন্টস করেছেন, একটু কমেন্টসে যেতে চাই। ওমর ফারুক লিখেছেন সিএন নিউজ 24 কে ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওমর ফারুক এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য। আকবর হোসেন মিয়াজি লিখেছেন সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুক, আমিন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্টস করার জন্য। ওমর ফারুক লিখেছেন কিনারা আল খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি শাহিন মজুমদার লিখেছেন আসসালামু আলাইকুম, অতিথিদেরকে স্বাগতম সিএন নিউজ পরিবারের পক্ষ থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য, যিনি আমাদের সিএন নিউজের প্রকাশক এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন। এস আই ইমরান লিখেছেন চাঁদপুর থেকে সিএন নিউজ 24 পরিবারের পক্ষ থেকে আজকের অতিথিদের জন্য শুভকামনা ও অভিনন্দন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এস আই ইমরান। মোহাম্মদ আলাউদ্দিন লিখেছেন একটি প্রশ্ন, আমি ডক্টর ফারজানা আফরিন আপনার কাছে রাখতে চাই। সেটি সেটি হচ্ছে উনি লিখেছেন গলায় সব সময় কফ জমে থাকে এবং কাশি হয়, এর থেকে পরিত্রাণের উপায় কি? ডক্টর ফারজানা আফরিন, এ বিষয়ে কি বলবেন? আচ্ছা, ঠিক আছে, উনি আর কিছু বলেনি যেহেতু হিস্ট্রিতে। তো আসলে এটা করোনার কোনো সিমটম না। দেখা যায় আমাদের অনেক সময় ঠান্ডা থেকে গলায় কফ, ফ্লু, আমাদের যেটা সবসময় আমরা আসলে হচ্ছে গলায় কাশি কফ। ওনার যেটা যদি গলায় কাশি কফ থাকে, তাহলে যদি ওনার কফটা বেশি হয়ে থাকে, যেটা ওনার অনেক বেশি কাশি যখন হয়, তখন বেশি কফ হয়ে যায়, তখন আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি। তো সেক্ষেত্রে এখানে আসলে আমি ওনাকে যদি কোনো অ্যান্টিবায়োটিক এখন এইভাবে বলি, তাহলে আসলে ফুল হিস্ট্রি না শুনে উনি ওনার অ্যান্টিবায়োটিকটা আমি প্রেসক্রাইব করাটা ঠিক হবে না। তবে যেটা উনি ঘরোয়া পদ্ধতিতে করতে পারে, উনি রং চা খেতে পারে, গার্গলিং করতে পারে, একটা মাউথ ওয়াশ ইউজ করতে পারে। এখানে বায়োডিন মাউথ ওয়াশটা এখন আমরা করোনা ভাইরাসের লোডটা কমানোর জন্য আমরা এই ভাইডিং মাউথ ওয়াশটা আমরা প্রেসক্রাইব করছি কুসুম গরম পানির সাথে মিক্স করে। উনি চাইলে 10 ml কুসুম গরম পানি, 20 ml কুসুম গরম পানি আর 10 ml মাউথ ওয়াশ মিক্স করে উনি 3 বেলা গার্গলিং করতে পারেন। আর ফার্দার ট্রিটমেন্টের জন্য ওনার ভাই আমাকে অবশ্যই ওনার বাকি হিস্ট্রি গুলো জানতে হবে। জি, ধন্যবাদ। যেগুলো জানার হয়তো বা আলাউদ্দিন সেটা জানতে পেরেছেন। আমরা যেতে চাই পরবর্তী কমেন্টসে। এস আই ইমরান লিখেছেন বর্ণমালা সামাজিক সংঘের পক্ষ থেকে আজকের অতিথিদের জন্য শুভকামনা ও অভিনন্দন। জি, ধন্যবাদ আপনাকে এস আই ইমরান। অবুজ পালক লিখেছেন উপস্থাপক সহ দুই অতিথিকে দায়াম সাথী নবজাগরণ সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য। এমডি আল নোমান লিখেছেন সিএন কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো।
এমডি আলনোমান লিখেছেন, আমি আবারও অতিথিদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সবুজ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি আলনোমান এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য। আমরা নাজমুল হোসেন লিখেছেন, ধন্যবাদ রবিন হোসেন রাজুকে, দুজন অতিথিকে সুন্দর আলোচনা করার জন্য অভিনন্দন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদেরকে মালদ্বীপ থেকে দেখার জন্য জনাব নাজমুল হোসেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানতে পারেন, আমাদের প্রশ্ন করতে পারেন, আমাদের ডাক্তাররা উত্তর দিবেন। এমডি শাহিন মজুমদার লিখেছেন, আচ্ছা দুজন অতিথিদের কাছে আমার প্রশ্ন জাতির পক্ষ থেকে, আপনাদের দুজনের নামই আফরিন, দুজনই কি নামের মিল রেখে আজকে অতিথি হিসেবে এসেছেন? আসলে এই বিষয়টি আমি যখন ফোনে ওনাদের সাথে কথা বলছিলাম আগে, আমি জেনেও খুব অবাক হয়েছিলাম যে ওনার নাম আফরিন, যদিও নামের মধ্যে আগে পিছিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। যেমন ভিন্নতার মধ্যে রয়েছে আফরিন ফ্রমি, আবার ভিন্নতা রয়েছে ফারজানা আফরিন। সো এখানে একটু আলাদা রয়েছেন নামের মধ্যে পার্থক্যের যে বিষয়টি। জি, রাজন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য। রেডিও করিমগঞ্জ লিখেছেন, কথাগুলো খুবই ভালো লাগলো। জি, অসংখ্য ধন্যবাদ কিশোরগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য। রেডিও করিমগঞ্জ আবারও লিখেছেন, রেডিও করিমগঞ্জ পরিবারের পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা রইল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আরাফাত ভাই এই মুহূর্তে আমাদেরকে কিশোরগঞ্জ থেকে দেখার জন্য। জেড.এম. সালাউদ্দিন লিখেছেন, ধন্যবাদ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য। জামাল দাউদপুর লিখেছেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় সিএন নিউজকে আজকের আলোকিত অনুষ্ঠান আড্ডায় আলোকিত অতিথিদের এবং শুভেচ্ছা রইল উক্ত অনুষ্ঠানের পরিচালক জনাব আলনোমান ভাইকে এবং প্রিয় উপস্থাপক রবিন হোসেন রাজু ভাইকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদেরকে দেখার জন্য। আমরা একটু যেতে চাই প্রশ্নে, যেহেতু আমাদের অনেকগুলো কমেন্টস আসছে, আমরা আবারও কমেন্টসে যাব, যেহেতু আমাদের সময় যতই যাচ্ছে ততই সময় কিন্তু কমে আসছে। তো আমরা একটু প্রশ্ন যেতে চাই। ডাক্তার ফারজানা আফরিন কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে সময়টি যাচ্ছে আর কি, যে করোনার কিছু নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে যা অনেকে জানেন না। নতুন উপসর্গগুলো কি কি যদি জানাতেন। আর যেহেতু এখনো কোনো করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়নি বিশ্বে, তো সেই ক্ষেত্রে ঘরোয়া কোনো চিকিৎসা আছে কিনা, যদি এই বিষয়ে দর্শকদের জানাতেন হয়তোবা তারা বিষয়টি একটু উপকৃত হতো। জনাব ফারজানা আফরিন। থ্যাংক ইউ। আপনি আমাকে আনকমন সিমটম গুলোর কথা বলেছেন, তো আপনার হয়তোবা জানা আছে সব সিমটম গুলা। তারপর আমি একজন ডক্টর হিসেবে আমি কমন যে সিমটম গুলো করোনা ভাইরাসের হচ্ছে সেটা আমি আগে বলবো। তো আমাদের এখানে দেখা গেছে যে আপনার একই ঘরে 5-6 জন আক্রান্ত হচ্ছে, বাট এক একজনের সিমটম এক একজনের সাথে কিন্তু মিল থাকছে না। আবার কারো কোনো দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাসিম্পটোমেটিক প্যাটার্ন থাকছে, মানে কোনো সিমটমই থাকছে না। তো সেই জন্য আমি কিছু সিমটম, যেগুলো কমন সিমটম সেগুলো আমি বলছি করোনা ভাইরাসের। কমন সিমটমের মধ্যে যেমন আপনাদের প্রাথমিক লেভেলে দেখা যায় যে ফিভার হয়, ফিভারটা তখন দেখা যায় প্রাথমিক স্টেজে লো গ্রেড ফিভার, মানে অল্প তাপমাত্রা থাকতে পারে, যেমন 99, 98, 100 পর্যন্ত হয়। আবার দেখা যায় যে ড্রাই কফ থাকে, মানে তো কফ থাকবে না, শুধু কাশি হবে, যেটা আমরা শুকনা কাশি বলে থাকি বাংলায়, শুকনা কাশি থাকবে। এই দুটা কজ, এবং রাইনাইটিস মানে নাক দিয়ে পানি পড়া, এই তিনটা কজ গুলো আমাদের কমন কজ। এটা দেখা যায় যে আমাদের মোটামুটি সব করোনা ভাইরাসের রোগীদেরই এই কমন কজটা থাকে। আর কিছু কিছু কজ আছে যেটা আসলে ভেরিফাই করে, কারোর আছে কারোর থাকে না। যেমন মাথা ব্যথা থাকে, সমস্ত শরীরে ব্যথা থাকে, তারপর কারো দেখা গেছে যে আপনার ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, আবার কারোর লুজ মোশন হয়ে যাচ্ছে, আবার শেষ পর্যায়ে গলা ব্যথা থাকে। তো আর যখন এটা আপনার সিভিয়ার হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের ব্রেদিং প্রবলেম, যেটা আসলে করোনা ভাইরাসের মোস্ট যে রিস্ক জিনিসটা সেটা হচ্ছে নিউমোনিয়া ডেভেলপ করে, জানেন আপনারা সবাই। নিউমোনিয়া ডেভেলপ করার পর ওখান থেকে দেখা যায় যে আমাদের ব্রেদিং প্রবলেম হচ্ছে, ডিফিকাল্টি ব্রেদিং হচ্ছে, তারপর একসময় চেস্ট পেইন শুরু হয়ে যায়, প্রেশার আপ ডাউন করে, তখন দেখা যায় যে রোগীটা সিভিয়ার পজিশনে চলে যায়। আর আপনার পজিশনটা যেটা ছিল যে এখন কিছু আনকমন ফল দেখা যাচ্ছে। আনকমন ফলের মধ্যে যেমন যখন ভমিটিংটা আনকমন বলা যেতে পারে, কারণ ভমিটিং সিম্পটমটা সবার থাকে না। নক্সিয়া মানে মাথা ঘুরানো, এই সিম্পটমটা দেখা যাচ্ছে। তাছাড়া এটা খুবই রেয়ার কেস, যাদের বেশি অক্সিজেনের ডিফিসিয়েন্সি হয়ে যায়, তখন দেখা যায় যে অক্সিজেন ডিফিসিয়েন্সি হলে আমাদের শরীরটা ব্লুইশ কালারেশন হয়ে যায়, টেস্টটা ব্লুইশ কালার হতে পারে। জিহ্বাটা দেখা যায় যে স্ট্রবেরি লাইক আমরা লালচে হয়ে যায়।
ঠোঁটটা রেডিশ হয়ে যায়, এই এই ধরনের তারপরে প্রচন্ড গলা ব্যথা থাকে, সুক্তোর থাকে। তো এই জিনিসগুলা কিছুটা আনকমন আছে, প্লাস লুজ মোশনটা একটা আনকমন কজ বলতে পারেন, এটা সবাই থাকে না। আহ, দেখা যায় যে কারো কারো লুজ মোশন আছে, আর কারো কারো না। তো এই ধরনের কজগুলাই আসলে এখন দেখা যাচ্ছে। আরেকটা নতুন ইয়ে আসছে যে এখন কিছু স্কিন ডিজিজও হচ্ছে, যেমন সারা শরীর দেখা যায় যে র্যাশের মতো লাল লাল হয়ে থাকছে। এটা আপনি বলতে পারেন যে রেয়ার কজ যেটা। আর কিছু কিছু মানুষের দেখা যায় যে আপনার সিমটমে থাকে না, অ্যাসিম্পটোমেটিক থাকে। এই অ্যাসিম্পটোমেটিক প্যাটার্নের জন্য দেখা যাচ্ছে আসলে আমাদের এই মহামারীটা আরো বেশি ছড়াচ্ছে। কারণ দেখা যাচ্ছে আমি কোভিড নিয়ে ঘুরছি, কিন্তু আমি জানি না আসলে আমার কোভিড হয়েছে বা আমার কোনো সিমটমে আমি দেখছি না। Thank you. জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকগুলো তথ্য আপনি দিয়েছেন এখানে, যে নতুন নতুন যে উপসর্গগুলো দেখা দিচ্ছে বা আগের মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে উপসর্গের কথা বলা হয়েছে আপনি সেগুলো আগে বলেছেন, এখানে সুন্দর ভাষায় ব্যাখ্যা করেছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে, যেহেতু আমাদের দুজনেই চিকিৎসক এখানে রয়েছেন। আমরা একটু যেতে চাই পরবর্তী প্রশ্ন, সেখানে আমরা একটু প্রশ্ন যেতে চাই আফরিন প্রমি আপনার কাছে, যিনি আছেন এই মুহূর্তে নিউ ইয়র্কে। আপনি কি শুনতে পাচ্ছেন তো আমায়? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে দ্বিতীয়ত যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে, আপনি যেহেতু আমেরিকাতে রয়েছেন, আপনি যেহেতু হসপিটালের এক্স রে টেকনোলজি বিভাগে কাজ করছেন, সেহেতু আগের তুলনায় বর্তমান করোনা কালে হসপিটালে আসা রোগীদের উপস্থিতি কেমন দেখছেন, বা কেমন হচ্ছে রোগীদের এক্স পরীক্ষা? যদি একটু বলতেন, বা আপনারা কি কি এক্স রে করছেন এখানে বর্তমান সময়ের জন্য, যেহেতু বৈশ্বিক একটি সংকট করোনা ভাইরাস, সেটি আপনারা সবাই জানেন। যদি একটু ব্যাখ্যা করতেন জনাব আফরিন পমি। অ্যাকচুয়ালি ভাই আমি করি একটা ক্লিনিকে আমার জবটা। সো নর্মাল পেশেন্ট যেগুলো আসে, মানে এই করোনা ভাইরাসের সিমটমস গুলো হচ্ছে ফ্লু এর মতো, লাইক জ্বর থাকবে, কফ থাকবে, আপনার নিঃশ্বাস ফেলতে কষ্ট হবে, ওরকম টাইপস। তো আর আমরা এক্সরেটা করি ওই ক্ষেত্রে যাদের চেস্ট পেইন, বুকে ব্যথা থাকবে, তাদের এক্সরেটা আমরা করি। আর আদারওয়াইজ যারা করোনা টেস্টিং এর জন্য আসে, তো সেই ক্ষেত্রে ওদের টেস্টিংটা করে আমরা 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স আমরা টাইম নিই রেজাল্টটা দেওয়ার জন্য। যদি ওদের রেজাল্টটা পজিটিভ আসে, তাহলে ওদেরকে আমরা লাইক টেলিমেডিসিনের মাধ্যমে ওদেরকে ফোনে আর ভিডিও কলিং এর মাধ্যমে ওদেরকে মেডিসিন প্রেসক্রাইব করা হয়। আর বেশি থেকে বেশি ওদেরকে মানে ঘরেই থাকতে বলা হয়, যে অ্যাটলিস্ট 14 ডেজ আপনার কেমন হচ্ছে সিমটমস গুলো। যদি সেরে যায় ভালো। আর যাদের ব্রিদিং এর প্রবলেমটা স্টার্ট হয়, সেই ক্ষেত্রে আমরা ওদেরকে হসপিটালে যাওয়ার জন্যই বলি, যে ওখানে ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য। কারণ ওইটাই হচ্ছে সবচেয়ে রিস্কি টাইম। আদারওয়াইজ ফিভার, কফ এগুলো থাকলে আমরা তাদেরকে বলি বাসায় থাকার জন্য। আর এক্স রে ক্ষেত্রে আর আমাদের যে পেশেন্ট গুলো আসে, আগের তুলনায় এখন অনেক কাজ বেড়ে গেছে অ্যাকচুয়ালি। আমাদের হচ্ছে আমি যখন কাজ করি হচ্ছে 3 ডেজ 12 আওয়ার্স করে। তো আমাদের একটা মাস্ক 12 ঘন্টা দিয়ে রাখতে হয়। আপনার পেশেন্ট থাকুক না থাকুক, খোলা যাবে না। তো আচ্ছা, ওইটা আর হচ্ছে প্রত্যেকটা পেশেন্ট যাওয়ার পর আমরা 5 to 10 মিনিটস টাইম নিই ওই রুমটাতে আরেকটা পেশেন্ট আনার জন্য। কারণ পেশেন্ট যাওয়ার পর আমাদের সবকিছু আবার ক্লিন করতে হয়, ডোর নব গুলো, ডোরের হ্যান্ডেল গুলো, তারপর হচ্ছে বেড, ডিসইনফেকশন স্প্রে দিয়ে সব ক্লিনিং। আর হচ্ছে পেশেন্টটা যাওয়ার আগে তাদেরকে বলা হয়, প্রত্যেকটা রুমে একটা একটা সিঙ্ক থাকে, বলা হয় হাতটা ওয়াশ করে যাওয়ার জন্য। ওদেরকে রুমে আনার সাথে তোরা হ্যান্ড ওয়াশ করবে, বের হওয়ার সাথে আবার হ্যান্ড ওয়াশ করবে। আর যাওয়ার পর আমাদের আবার ক্লিনিং স্টার্ট করতে হয় প্রত্যেকটা জিনিস। ইভেন আমরা আমাদের স্টেশনে যে বসি, প্রত্যেকটা পেশেন্ট যাওয়ার পর আমাদের সেটাও আবার ক্লিনিং করা লাগে। তারপর আমরা নেক্সট পেশেন্টটাকে আনি। তো সেক্ষেত্রে আগে এই জিনিসটা করা হতো না বলতে নিজের স্টেশন প্রত্যেক পেশেন্ট যাওয়ার পর ক্লিনিং, ওটা হতো না। সো এই দিক দিয়ে অনেকটা কাজ এক্সট্রা আমাদের জন্য। আর হচ্ছে এক্স রে ক্ষেত্রে ওই যে বললাম চেস্ট পেইন, ব্রিদিং এর প্রবলেম হলে ওই ক্ষেত্রে আমরা এক্স রেটা করি। আদারওয়াইজ নর্মাল ফিভার এই সে মানে কফ এগুলো হলে আমরা এক্স রেটা করি না। এটাই জি, রোগীর জবের সংখ্যাটা ক্ষেত্রে কেমন, কি। মানে আগে, হ্যাঁ, জি জি, মানে রোগীর সংখ্যাটা কেমন দেখছেন, মানে আগের মতোই নাকি আগের থেকে বাড়ছে, মানে বাড়ছে কিংবা কমেছে, এমন কিছু কিনা এক্সরে করার রোগীর ক্ষেত্রে বা? সংখ্যাটা এক্স রে করার ক্ষেত্রে আগে থেকে বেড়েছে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ অনেকে হয় না ভয় থেকে বলে চেস্ট পেইন, আর আমাদের প্রোটোকল হচ্ছে চেস্ট পেইন হলে এক্স রে করতে হবে।
এক একটা হসপিটালে এক এক ধরনের প্রোটোকল মেনটেন করতে হয়। আমাদের তো মেনটেন হচ্ছে করতে হয় যে চেস্ট পেইন আর হচ্ছে ব্রিদিং প্রবলেম এক্সরে করতে হবে, যেটা অনেক অনেক জায়গায় হয়তো করে না। ওরা বলবে এক্সরেটা হচ্ছে রেডিয়েশন কেন করা হচ্ছে, বাট এটা হচ্ছে আমাদের প্রোটোকল। এক্সরে চেস্ট পেইন আর শর্টনেস অফ ব্রেথ আপনার এক্সরে করতেই হবে, ডাজেন্ট ম্যাটার। আর ডিপেন্ড করে পেশেন্ট করতে চায় কিনা। আর রোগীর ক্ষেত্রে এটা অনেক বেশি। আর ফার্স্টে যখন করোনা ভাইরাসের কি বলবো আমেরিকাতে মানুষ জানতে পারতেছে করোনা ভাইরাস নামে একটা রোগ এটা আসতেছে, তখন ওই ফ্লু সিমটমস হলেও মানুষ আসতো কি টেস্টিং এর জন্য, যে আমার জ্বর আমি করোনা ভাইরাসের জন্য টেস্টিং করব। সো সেই ক্ষেত্রে অনেক অনেক বেড়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমাদের পেশেন্ট। জি ধন্যবাদ। আমরা একটু একটা প্রশ্ন যেতে চাই, আমাদের একটা প্রশ্ন এসেছে। জাবেদ মাহমুদ প্রশ্ন করেছেন, ডাক্তার আফরিন আপনার কাছে প্রশ্ন যেতে চাই একটু। হ্যাঁ জি বলেন। জি আমাদের আমাদের প্রশ্নটি আমাদের সামনে এসেছে, সেটি জাবেদ মাহমুদ প্রশ্ন করেছেন, করোনার লক্ষণ উপসর্গ কিছুদিন থাকার পরে অনেকের মধ্যে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করার কিছু নজির দেখতে পাচ্ছি। সম্প্রতি আমরা দুজন আত্মীয় সেম সিমটম নিয়ে মারা গেছে। করোনা হলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক করে মারা যাওয়ার কোনো সম্ভাবনা কিংবা সার্বিক ব্যাপারটা নিয়ে আপনার মূল্যায়ন শুনতে চাই ডাক্তার আফরিন। অর্থাৎ উনি যে বিষয়টি বোঝাতে আচ্ছা চেয়েছেন বর্তমানে জি জনাব আফরিন। জি, আমি বুঝতে পেরেছি ওনার কথাটা। আসলে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে কোশ্চেন করার জন্য। আসলে আমরা প্রথম থেকে যে প্রবলেমটা হচ্ছে করোনা নিয়ে, আসলে আমরা একটা সোশ্যাল হ্যারাসমেন্টে আছি। যেমন ধরেন আমাদের যাদেরই করোনার কোনো সিমটম দেখা যাচ্ছে আমরা ভয় পাচ্ছি যে আমরা টেস্টটা করবো কিনা, বা টেস্ট করলে তো আমাদের মানুষ জেনে যাবে, বা আশেপাশের মানুষজন আমাকে কি চোখে দেখবে, সামাজিক যে আমাদের এই দূরত্ব সৃষ্টি হচ্ছে। প্লাস দেখেছেন অনেক নিউজ হয়েছে যে ছেলে মাকে ফেলে চলে যাচ্ছে, বাবা মা বা বাবা হাজব্যান্ড ওয়াইফকে ফেলে চলে যাচ্ছে, যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ। এই ধরনের আতঙ্কগুলো একটা কাজ করছে যে আমি আমি যখন আক্রান্ত হব আসলে আমার আশেপাশে কেউ থাকবে না, বা আমি আমি কিভাবে এটা ফেস করব। তো এই আক্রান্তটার কারণে এক ধরনের মানসিক অ্যাংজাইটি হচ্ছে। তাছাড়াও আবার যখন আক্রান্ত হয়ে যাচ্ছে বা যখন সে জানতে পারছে সে করোনা পজিটিভ, তখন সে আবার চিন্তা করছে তার ফ্যামিলির অন্য মেম্বারদের কথাও, যে আমার বা কারো কারো দেখা যাচ্ছে যে ঘরে ছোট বাচ্চাও থাকে, যে আমার থেকে তো অন্য কারোরও ছড়াবে, আমার ফ্যামিলির সবাই অ্যাটাক হয়ে যাবে, বা আমি একা, যেহেতু এটা আইসোলেটেড করে দেওয়া হয়, একটা রুমে আমাদেরকে আইসোলেশন করে থাকতে হচ্ছে। তো এই আসলে পুরো পুরো ব্যাপারটাই আসলে মানসিক অ্যাংজাইটি। যখন আমরা মনে রাখবেন এই যে ব্রিদিং প্রবলেমটা দুই ধরনের হচ্ছে, একটা হয়েছে এরকম মানসিক প্রবলেম থেকে যে আমি সোশ্যাল হ্যারাসমেন্ট এই একটা ব্যাপার, প্লাস পারিবারিক একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, প্লাস আমি মানসিক ভাবে দেখা যায় যে আমি কোনো ইয়ে পাচ্ছি না, সাপোর্ট পাচ্ছি না, ভয় থাকছি, যে এবং মৃত্যু ভয় সবসময় একটা তাড়না করছে। এটা থেকে এক ধরনের ব্রিদিং প্রবলেম হয়ে হার্ট অ্যাটাকের টেন্ডেন্সি আছে। আবার আর একটা ব্রিদিং প্রবলেম হয় যেটা আসলে সত্যি, যে করোনার কারণে যে আমাদের লাংসে পানি জমে যায়, জানেন নিশ্চয়ই, নিউমোনিয়া হয়ে যাচ্ছে। তো তখন দেখা যায় যে আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো আমি এই জন্য বলবো যে আসলে আমরা যদি প্রথম থেকে যদি আমরা আসলে প্রাথমিক স্টেজে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলছি যে আমরা আসলে করোনা ভাইরাসটা নিয়ে আমরা অতিরিক্ত আমরা আতঙ্কে ছিলাম। এই আতঙ্কের কারণে আসলে অনেক মানুষ, আমার মনে হয় আর কি, যে মৃত্যুবরণ করেছে। আতঙ্কটা যদি আসলে আমরা চেষ্টা করব যে আপনার পরিবার হোক, আপনার বন্ধু বান্ধব হোক, যাদের সাথে আপনাদের রিলেশন আছে যে করোনা পজিটিভ হয়েছে জেনেছেন, অবশ্যই তাদেরকে ফোনে পারেন, যেভাবে পারেন সাপোর্ট দিতে চেষ্টা করবেন। কারণ এই সময়টাতে মানসিক সাপোর্টটা আসলে অনেক বেশি প্রয়োজন। কারণ যে আক্রান্ত হচ্ছে সে কিন্তু বারবার তার মানসিকভাবে সে খুব দুর্বল হয়ে যাচ্ছে, যে আমার এমনও আছে যে তার পরিবারের সবাই আক্রান্ত হয়েছে। তো তখন আসলে এক ধরনের খুব কষ্টে ওরা এই দিনগুলো পার করে, 14টা দিন, যে আমি খুব কষ্ট পাচ্ছি, আমার 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 আশেপাশে কেউ নাই। তো সেই সময় অবশ্যই আমরা সবাই যদি একটু সাপোর্ট দিই তাদেরকে এবং ঘৃণার চোখে না দেখি। মনে রাখবেন যে এই করোনা ভাইরাস থেকে আক্রান্ত যারা ভালো হচ্ছে ওরাই কিন্তু প্লাজমা দিচ্ছে আমাদের বাংলাদেশে। প্লাজমা যে থেরাপিটা হচ্ছে, ওদের ওদের অ্যান্টিবডিটা প্লাজমাটা নিয়ে কিন্তু আমরা আরেকটা করোনা রোগী চিকিৎসা করছি। তো সম্পূর্ণ আল্লাহর উপরে আমাদের ভরসা রাখতে হবে আমি বলবো। আর যে ভাইয়াটা আসলে কোশ্চেন করেছেন, নিশ্চয়ই আমার উত্তরটা উনি পেয়েছেন আশা করবো। থ্যাংক ইউ।
যে আশা করি জাবর আহমদ যিনি প্রশ্ন করেছেন আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমাদের ডাক্তার ফারজানা আফরিন খুব সুন্দর ভাষায় সেটি বুঝিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আমাদের প্রোগ্রামটি, আপনারা আমাদের প্রোগ্রামটি শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিতে পারেন, এবং যদি আপনাদের কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা থাকে জানতে পারেন, জানাতে পারেন মতামতের মাধ্যমে। আমরা যেহেতু এটা বৈশ্বিক একটি সংকট, যতই দিন যাচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, সুস্থতার সংখ্যা। যদিও বিশ্বের কিছু কিছু রাষ্ট্রে আক্রান্তের সংখ্যা অনেকটা কমে আসছে, আবার দ্বিতীয় দফায় বা সেকেন্ড টাইম যেটা আমরা বলছি আর কি, বিভিন্ন দেশে কিন্তু সেটি আবার হচ্ছে। আক্রান্ত কমে যাওয়ার পরে আবার দ্বিতীয় দফায় আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাচ্ছে। তো আসলে আমি আপনার কাছে জানতে চাইবো এখন যে বিষয়টি, জনাব ডাক্তার আফরিন, আমি আপনার কাছে আবারও একটু আসতে চাই। সেটি হলো, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো এখন, সেটি হলো আসলে আপনি যেহেতু একজন ডেন্টাল সার্জন, আমরা দাঁত মানুষের অর্থাৎ দাঁত হচ্ছে মানব দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কিন্তু অনেকেই দাঁতের নানাবিধ সমস্যায় ভুগে থাকেন বা ভুগছেন। যেমন ধরেন দাঁতে ব্যথা করা, দাঁতে শিরশির করা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁত থেকে দুর্গন্ধ বের হওয়া। এসব কেন হয় যদি বলতেন, আর এসব বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে, জনাব ডাক্তার ফারজানা আফরিন? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে কোশ্চেন করার জন্য। এজ এ ডেন্টাল সার্জন আমি বলবো আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে সবাইকে। আসলে ওরাল হাইজিন মেনটেন করার আমাদের 3টা টিপস আছে। তার মধ্যে প্রমি হয়তো বা করতে পারে, বাইরের দেশে সবাই এটা মেনটেন করে। বাংলাদেশে আমরা আসলে, আমি বাংলাদেশের প্রেক্ষিতে বলছি, এখানে দেখা গেছে যে শুধুমাত্র আমরা টুথব্রাশিংটা করি, কিন্তু আসলে ওরাল হাইজিন মেনটেনের জন্য 3টা উপায় আমাদেরকে রেগুলার করতে হবে। রেগুলার বেসিস 2 টাইমস অবশ্যই ব্রাশ করতে হবে 2 বেলায় খাবারের পর, সকালে ব্রেকফাস্টের পর এবং রাতে ডিনারের পর। সেকেন্ড অপশন হলো ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে। ডেন্টাল ফ্লস এক ধরনের ওয়াক্সিং করা একটা সুতা থাকে, যেটা বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায় সুপার শপে। এই ডেন্টাল ফ্লস দিয়ে আমরা 2 দাঁতের মাঝখানের যে জায়গাগুলো, এটাকে বলা হয় ইন্টারডেন্টাল স্পেস, এই স্পেস গুলো আমাদের প্রতিদিন 1বার থেকে 2বার অবশ্যই পরিষ্কার করতে হবে। কারণ যখন আমরা ব্রাশ করছি তখন দেখা যায় যে আমাদের 2 দাঁতের মাঝখানে যে জায়গাগুলো থাকে, ওই জায়গাগুলোর খাবারগুলো ভালো করে ওয়াশ আউট হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, বিধায় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছি। যেমন আমরা পাথর হচ্ছে দাঁতে, আপনি যেটা বললেন দুর্গন্ধ সৃষ্টি হওয়া, এটার একটা কারণ। কারণ ইন্টারডেন্টাল স্পেসের যে খাবারগুলো জমে থাকে, সেটা দেখা যায় যে একসময় জমা থাকতে থাকতে এক ধরনের পাথরের মতো একটা শক্ত ফর্ম তৈরি করে, যেটাকে আমরা ডেন্টাল ভাষায়, আমরা মেডিকেল টার্মে আমরা ক্যালকুলাস বলি বা বাংলায় পাথর বলা হয়। সেটা থেকে দেখা যায় যে এক ধরনের ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, যে ব্যাকটেরিয়াটা আমাদের মুখে টক্সিন রিলিজ করে, এবং এটার কারণে দেখা যায় যে মুখে সবসময় একটা ব্যাড স্মেল হচ্ছে। তো অবশ্যই আমি সেকেন্ড অপশনটার সাথেই আমি বলে দিচ্ছি ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে। আর থার্ড অপশন হলো অবশ্যই আপনাকে যে কোনো খাবারের পর বেশি বেশি পানি খাওয়া এবং কুলি করার অভ্যাস গড়ে তুলতে হবে। তাছাড়া আমরা 3 মাস থেকে 6 মাস অন্তর অন্তর একটা মাউথ ওয়াশ ইউজ করতে পারি, যেটা আমাদের মুখ এবং ওরাল ক্যাভিটিটা ফ্রেশ রাখবে। আর যেটা আপনি বলেছেন যে সেন্সিটিভিটি হওয়ার বিভিন্ন কারণ আছে। আমরা যদি সঠিক ওয়েতে, মানে সঠিক উপায়ে যদি আমরা দাঁতটা ব্রাশ না করি, যেমন আমরা যদি টুথব্রাশ সিলেকশনটা আমাদের ঠিক না হয়, যেমন আমরা যদি হার্ড টুথব্রাশ ইউজ করি, খুব হার্ড টুথব্রাশ, অনেকে দেখা যায় টেন্ডেন্সি থাকে হার্ড টুথব্রাশ ইউজ করা, কারণ তাদের কাছে মনে হয় যে হার্ড টুথব্রাশ ইউজ করলে মানে দাঁত পরিষ্কার হচ্ছে। আসলে এটা ঠিক না। আমাদের বড়দের জন্য, অ্যাডাল্টদের জন্য মিডিয়াম সফট টুথব্রাশ ইউজ করতে হবে, আর বাচ্চাদের জন্য সফট টুথব্রাশ ইউজ করতে হবে। আইডিয়াল টুথব্রাশ সিলেকশন করতে হবে। সেকেন্ড অপশন হলো অবশ্যই ব্রাশের টেকনিক ঠিক রাখতে হবে, বা ব্রাশটা আপনি রং ডিরেকশনে যদি ব্রাশ করে থাকেন, তাহলে আমাদের দাঁতের যে এনামেল সারফেসটা থাকে উপরের লেয়ারটা, ওই সারফেসটা আমাদের ক্ষয় হতে থাকে প্রতিনিয়ত। তো একসময় দেখা যায় যে সাইডটা বেশি ক্ষয় হয়ে যায়, ওই সাইডটাতে আমাদের সেনসিটিভিটি হয়। আর আর কি কোনো কোশ্চেন করেছিলেন? আর ডেন্টালের আসলে অনেক অনেক প্রবলেম আছে। দেখা যায় যে এইগুলো আসলে কমন প্রবলেম থাকে। ও আরেকটা বলেছিলেন যে মাড়ি ফুলে যাওয়া, আমি কিছুক্ষণ আগে বলেছি যে ক্যালকুলাসের পাথর হয়, পাথর হওয়ার পরে দেখা যায় যে দাঁতের আশেপাশে আমাদের সফট টিস্যু, মানে মাড়ির কাভারিংটা থাকে, ওই মাড়িটা তখন দেখা যায় ইনফ্লাম হয়ে সোয়ালন হয়ে যায়, মানে মাড়িটা ফুলে যায়। এই রোগটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি। এটার কারণে তখন দেখা যায় যে আমাদের মুখে রক্তপাত হয়, ব্রাশিং রক্তপাত হচ্ছে, অথবা কোনো ফ্রুটস খাচ্ছি বা ঘুম থেকে উঠে অনেকের কমপ্লেইন থাকে যে আমি ঘুম থেকে উঠে থুতু ফেলতে গিয়েছি, থুতুর সাথে রক্তপাত হচ্ছে। তো এটা এক ধরনের ব্যাকটেরিয়াল অ্যাটাক থেকে হচ্ছে। তো এই ডিজিজ গুলো আসলে কমন ডিজিজ। এগুলা আপনারা যদি আসলে ঘরোয়া পদ্ধতিতে ভালোভাবে ওরাল হাইজিন টিপস গুলো মেনটেন করেন, এবং আমি অবশ্যই বলবো বছরে একবার দাঁতের স্কেলিং করতে হবে, মানে দাঁতের ওয়াশ করাতে হবে, স্কেলিং এন্ড পলিশিং করতে হবে।
বাইরের দেশে ওরা 6 মান্থ পর পর একটা ডেন্টিস্টকে ফলো আপ করে। যেমন আমরা এই জিনিসগুলো মোটেই সচেতন না। আমাদের যখন কোনো রোগ খুব চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখনই কিন্তু আমরা আসলে ডাক্তারের শরণাপন্ন হই। তাছাড়া আমরা আসলে রেগুলার চেক আপ যে জিনিসটা, এই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষরা খুবই কম করে থাকি। তো এটা আমি বলবো, ডেন্টিস্ট হিসেবে স্কেলিং এন্ড পলিশিং করলে দাঁতের কোনো ক্ষতি হয় না। অবশ্যই আপনারা বছরে একবার অবশ্যই স্কেলিং এন্ড পলিশিং করে নেবেন। থ্যাংক ইউ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন আমাদের সমসাময়িক বিষয় নিয়ে সিএন নিউজ 24 ফেসবুক লাইভ একটা অনুষ্ঠান আলোকিত মানুষ। আজকে আমাদের সাথে দুজন যুক্ত রয়েছেন আলোকিত মানুষ হিসাবে। আমি একটু আবারও পরিচয় করে দিতে চাই। নিউ ইয়র্ক থেকে রয়েছেন রেডিওলজি টেকনোলজি অর্থাৎ এক্স-রে টেকনোলজি আফরিন ফমি, এবং রয়েছেন ঢাকা থেকে ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন চিফ কনসালটেন্ট আফরিন ডেন্টাল কেয়ারের ডাক্তার ফারজানা আফরিন। জি, আপনারা আমাদের একটা প্রশ্ন এসেছেন ডাক্তার এমনি শারমিনদের প্রশ্ন করেছেন ডাক্তার আফরিনের আপুর কাছে। আমার প্রশ্ন, আমার মাড়ির একটা দাঁত ছোট থাকতে ভেঙে গিয়েছিল, পরে সৌদি আরব আসার পর ব্যথা শুরু হয় এবং ডাক্তার দেখিয়ে যথেষ্ট পরিমাণ চিকিৎসা নিয়েছি। এরপর আবার 3 বছর পর দেশে গিয়ে দাঁতের চিকিৎসা করি। এখন আবার যে দাঁতটা ছিল সেটাও আরো আরো একটা পড়ে গেছে, মাঝে মধ্যে ব্যথা হয়, কিন্তু সমস্যা হলো সহজেই দেশে যাওয়া হবে না। এমন তো অবস্থায় কি করতে পারি? আমার টুথপেস্ট সেন্সোডেন গত 7-8 বছর ধরে। ডাক্তার আফরিন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু সময় নিব, কোশ্চেনটা একটু বুঝতে হবে আমাকে। আপুর কাছে উনি আমার প্রশ্ন, আমার মাড়িতে ছোট একটা থাকতে ভেঙে গিয়েছিল, সৌদি আরব আসার পর ব্যথা শুরু হয় এবং ডাক্তার দেখে যথেষ্ট পরিমাণ চিকিৎসা নেয়। 3 বছর পর দেশে গিয়ে দাঁতের চিকিৎসা করি। এখন আবার যে দাঁতটা ছিল সেটাও আরেকটু পড়ে গেছে, মাঝে মধ্যে ব্যথা হয়, কিন্তু সমস্যা। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কোশ্চেনটা, অনেক বড় হিস্ট্রি লিখেছে তো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি ওনার কোশ্চেনে বুঝতে পেরেছি যে ওনার দাঁতটাতে ক্যাভিটিস হয়ে মেবি নার্ভ ইনভলভমেন্ট হয়ে গেলে তখন ব্যথা হয় আমাদের দাঁতে ইন জেনারেলি। তো ওনার দাঁতটা উনি চিকিৎসা করেছে বলেছে, বাট উনি কি চিকিৎসা করেছে সেটা উল্লেখ করেনি। যদি উনি দাঁতটা রুট ক্যানাল করে থাকে, রুট ক্যানাল করার পর আমরা যেটা করি, একটা পার্মানেন্ট সলিউশন, একটা ক্যাপ করিয়ে দেওয়া হয়। মেবি ভাইয়া ক্যাপ করেনি, সে কারণে ওনার দাঁতটা উনি বলছে যে ভেঙে গেছে। এখন এই অবস্থায় ওনার দাঁতটা ভেঙে যাওয়ার পর যদি আমরা যেটা করি, আসলে দাঁতের যদি সারাউন্ডিং বডি এবং রুট পোর্শনটা, শিকড়টা ভালো থাকে, তখন ওই দাঁতটাকে আবার ট্রিটমেন্ট করে রাখা যায়। আর আদারওয়াইজ ওনার এমন যদি হয় যে দাঁতের পুরো উপরের ক্রাউন অংশটা ফুল ভেঙে গেছে, জাস্ট খালি শিকড়টা আছে যেটাতে আসলে সাপোর্টিং কিছু নাই, সেক্ষেত্রে অবশ্যই ওনার দাঁতটা ফেলে দিতে হবে। এখন ওনাকে অবশ্যই দেখতে হবে যে এই দাঁতটায় ওনার ইনফেকশন হচ্ছে কিনা, মাড়ি ফুলে যাচ্ছে কিনা। এই ধরনের কোনো কিছু যদি ওনার ডেভেলপ করে তাহলে অবশ্যই দাঁতটা ইমিডিয়েটলি ফেলে দিতে হবে। আর আদারওয়াইজ উনি যদি দেশে এসে চিকিৎসা করার জন্য উনি অপেক্ষা করে, তাহলে সেক্ষেত্রে উনি অবশ্যই একটা পেইন কিলার খেতে পারে, দাঁত ব্যথার জন্য আমরা যে পেইন কিলার গুলা দিই। তাছাড়া উনি মাউথ ওয়াশ বা লবণ গরম পানি ইউজ করতে পারে কিছুদিনের জন্য আর কি। আসলে দাঁতের ট্রিটমেন্ট গুলো আসলে শুধুমাত্র ওষুধ খেয়ে, প্রেসক্রিপশন দিয়ে আসলে ঠিক করা যায় না। যতক্ষণ পর্যন্ত আসলে দাঁতের ট্রিটমেন্ট করা না হয়, আসলে ওটা বেসিক্যালি 100% এটা কিউরেবল হয় না। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই নিউ ইয়র্কে, যিনি আছেন আমাদের আফরিন ফমি। আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি একটা জব করছেন, প্রাইভেট একটা জব করছেন, যে বর্তমানে এই সময়ে অর্থাৎ করোনাকালীন সময়ে আপনাদের কাজে অনেকটা ভিন্নতা এসেছে। যদি আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে কাজে কিছুটা ভিন্নতা এসেছে বা সময় আনা হয়েছে পরিবর্তন, তো আসলে সবকিছু মিলিয়ে কাজ করার আগের যে একটি পরিবেশ ছিল আপনাদের, বর্তমানে সেটি কতটুকু রয়েছে, বা কাজ করার ক্ষেত্রে মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোনো সেফটির কোনো অভাব হচ্ছে কিনা, যদি একটু বলতেন আফরিন ফমি। আম, জি ভাইয়া, অ্যাকচুয়ালি আগের তুলনায় এখন হচ্ছে কি, করোনা ভাইরাস আসার কারণে অনেকের জবের যে আওয়ারটা ছিল, যেমন যারা 5 ডেজ জব করতো ওদের আওয়ার্সটা কমে গিয়েছে, কারণ অনেকগুলো লোকেশন বন্ধ হয়ে গিয়েছে, আবার অনেক জায়গায় করোনা ট্রিটমেন্ট নাই, যার কারণে সবার আওয়ার্স গুলো, যেমন আমি 3 দিন কাজ করতাম এখন 2 দিন, বা যারা 5 দিন কাজ করতো ওদিকে 3 দিন, এভাবে সবার আওয়ার্স গুলো কমে গিয়েছে। এটা একটা প্রবলেম যেটা করোনার কারণে হয়েছে। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে, আমি একটু আগে বললাম টেলিমেডিসিন, ম্যাক্সিমাম আমরা পেশেন্ট যদি ফিভার থাকে, এই প্রবলেম গুলো থাকে, খুব ইমার্জেন্সি না হয়, তাহলে আমরা তাদেরকে আসতে বারণ করি, মানে আমাদের ক্লিনিকে। তখন আমাদের যে ডক্টর থাকবে উনি ফোন করে,
ফোন করে মানে টেলিমেডিসিনের মাধ্যমে সবকিছু প্রেসক্রাইব করে বা কি কি করণীয়। আর যদি দেখি এটা করোনা সিমটমস, দেন ওদেরকে প্রেসক্রিপশন লাগে একটা, যে আচ্ছা তোমার করোনা টেস্টিংটা লাগবে। সেক্ষেত্রে ওরা এসে টেস্টিংটা করে চলে যায়। আর টেস্টিং এর ক্ষেত্রেও হচ্ছে যেমন আমাদের দেশে পেশেন্টের সাথে আরো দুজন গার্ডিয়ান থাকবে, এখানে এরকম না। এখানে আপনার সাথে আসবে, বাট ওরা হসপিটালের ভিতরে এন্ট্রি করতে পারবে না, ওদের সেফটির জন্য। ইভেন আমরা যারা কাজ করছি আমাদের সেফটির জন্য। জাস্ট পেশেন্ট হসপিটালে যাবে, পেশেন্টের সাথে যে থাকবে সে গাড়িতে ওয়েট করবে, হসপিটালে গিয়ে সে টেস্টিংটা দিয়ে বা ট্রিটমেন্টটা নিয়ে আবার ব্যাক করবে, এরকম। আর হচ্ছে হ্যাঁ, আমাদের পিপিই, যেটা আমাদের গাউন, গ্লাস, তারপর হচ্ছে গ্লাভস, মাস্ক, এগুলা ছিল না বলতে ছিল, বাট অনেক কম। মানে একটা পিপিই সংকট ছিল যখন এই করোনা ভাইরাসটা আসছে। ইভেন আমাদেরকে এমনও বলা হয়েছিল হ্যান্ডকারচিপ দেওয়ার জন্য, আর এরকমও বলছিল লাইক যদি পেশেন্টের কফ স্নিজ থাকে শুধু পেশেন্টই মাস্ক পরবে, তোমরা পড়তে পারবা না। যে এমনটা কথা আসছিল কিন্তু হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। তো হ্যাঁ, পরে পরে আবার ওরা প্রোটোকলটা চেঞ্জ করলো যে একটা মাস্ক তোমাদের 12 ঘন্টা পরে থাকতে হবে, যেটাও রিস্কি আমার জন্য, প্লাস হচ্ছে পেশেন্টের জন্য রিস্কি, কারণ আমি একটা মাস্ক পরে প্রত্যেকটা পেশেন্টের কাছে যাচ্ছি। তো এই ধরনের অনেকগুলো প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়েছিল যখন ফার্স্টের দিকে। বাট এখন আমাদের কাছে গ্লাভস, মাস্ক, গগলস সবকিছুই আছে, মানে এখন এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে না। আর পেশেন্টও অনেকটা কমে গিয়েছে, কারণ পেশেন্ট এখন জানে যে আমার কফ ফিভার হচ্ছে, আমি ডাক্তারের কাছে না গিয়ে বাসায় থাকি, মানে অ্যাটলিস্ট ওয়েট করে আমার সিমটমস গুলো সিভিয়ার হচ্ছে কিনা। তো এই তো এভাবে আমরা হ্যান্ডেল করছি আর কি। এই জিনিসগুলো আসলে ডিফারেন্সটা এটাই। জি, অর্থাৎ তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে কাজের মধ্যে কিছুটা ভিন্নতা এসেছে, সময় কিছুটা পরিবর্তন এসেছে সব জায়গাতে, যেহেতু একটি বৈশ্বিক সংকট, একটি বৈশ্বিক একটি মহামারী, আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা যদি একটু রিপোর্ট জানাতে চাই, বিশ্বের যে একটি রিপোর্ট, প্রায় মৃতের সংখ্যা 5 লক্ষ ছাড়িয়েছে, সেটি হচ্ছে গণমাধ্যমের হিসাব। আহতের সংখ্যা প্রায় কোটি ছাড়িয়েছে, সেটা হচ্ছে গণমাধ্যমের হিসাব। জানি না এর বাইরে কোনো হিসাব আছে কিনা। আমরা একটু যেতে চাই কমেন্টসে, আমাদের অনেক দর্শক কমেন্টস করেছেন। নাঙ্গলকোট প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা থেকে লিখেছেন, দুজন অতিথি যেহেতু বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ, সেহেতু সেহেতু আপনাদের কাছে আমার প্রশ্ন, ইদানিং বহু প্রবাসীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা করোনা ভাইরাসের চাইতে কম নয়। আমরা যতটুকু জেনেছি, জনপ্রিয় অনলাইন নিউজ সিএন নিউজের মাধ্যমে সৌদি আরবে প্রতি বছর বিভিন্ন সমস্যায় 800-1000 প্রবাসী মারা যায়। কিন্তু এবছর জুন মাস পর্যন্ত করোনা ভাইরাসে মারা যাওয়ার 460 জন সহ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1200+। এমন তো অবস্থায় আমাদের কি করণীয়? উপস্থাপক সাহেবের মাধ্যমে একটু সুন্দর সমাধান চাই। আমার মাধ্যমে সুন্দর সমাধান, আসলে যে বিষয়টি হচ্ছে আর কি, এখানে যারা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন, এক তো হচ্ছে বৈশ্বিক একটি মহামারীর সংকট। এই সংকটটি কিন্তু হঠাৎ করে আবির্ভাব হয়েছে, মানুষ ভাবেনি যে আসলে বিষয়টি এভাবে প্রভাব ফেলবে মানুষের জনজীবনে। আজকে একজন বললেন যে আমাদের যে ভাইরাসটা, যেটা কোভিড-19 বা করোনা ভাইরাস বলছি আর কি, এটার ওজন নাকি হচ্ছে 40 গ্রাম। বিষয়টি আমি নিশ্চিত না এখন পর্যন্ত। তো এই 40 গ্রামের যে পাওয়ার বা যে শক্তি, মুহূর্তে কিন্তু পুরো বিশ্বকে প্রায় কাবু করে ফেলেছে। তো এখানে প্রবাসীদের মৃত্যুর যে একটা সংখ্যা আপনি আমাকে বললেন যে আসলে এখন জুন মাস পর্যন্ত প্রায় 1200+ ছাড়িয়েছে, এটি হতে পারে পারিবারিক কোনো টেনশন, যেহেতু এক প্রবাসী রয়েছেন। দ্বিতীয়ত ইনকামের রাস্তা প্রায় অনেকটা বন্ধ, ফ্যামিলি থেকে বিভিন্ন ধরনের অসুবিধা বিষয় তারা জানতে পারেন। তো সবকিছু মিলে হয়তো বা বয়সের একটা চাপ থাকে, বা অনেকে বিশেষ করে যারা আমরা বিভিন্ন আরব আমিরাত যে কান্ট্রিগুলোতে থাকা হয়, অধিকাংশ প্রবাসীরা কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় বড় একটা অঙ্ক ঋণ করে তারা প্রবাসী পাড়ি জমায়, জীবিকা নির্বাহ করার জন্য, সুন্দর জীবন উপভোগ করার জন্য। কিন্তু মাঝে মধ্যে সকলের সেটি হয়ে ওঠে না। হয়তোবা ওই দিক বিবেচনায় বিষয়গুলো কিছুটা মানে চিন্তার থেকে হার্ট অ্যাটাকটা হয়ে থাকতে পারে। যদিও আমাদের ডাক্তার আফরিন বিষয়টি ভালো করে বলতে পারতেন, আমি আমার মতো করে সেটি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। আমরা যেতে চাই পরবর্তী কমেন্টসে। আমাদের কিছু কমেন্টস রয়েছে, আমরা কমেন্টস একটু পড়তে চাই। এমডি কাফেতুল্লাহ সুমন বিদেশ প্রবাস থেকে লিখেছেন, আচ্ছা, আমার প্রায় সব সময় বাম পায়ে এবং বাম হাতে প্রায় অনেক ব্যথা করে। বাম হাত
বা দুইটার মাঝে মধ্যে টান টান মনে হয়, তার কারণ কি জানতে চাই। ডাক্তার আফরিন কি বলবেন বিষয়ে কিছু? ওনার মাঝে মধ্যে বাম পা এবং বাম হাতটা ব্যথা করে। আচ্ছা, যদিও আমি ডেন্টাল সার্জন, তারপর আমি বলবো ওনার এজটা উনি উল্লেখ করেনি। যেক্ষেত্রে আসলে বয়সটা অবশ্যই উল্লেখ করতে হয় যে ডিজিজের হিস্ট্রি বলতে গেলে। তো বিভিন্ন বয়সে আমাদের বিভিন্ন ধরনের এই ধরনের প্রবলেম হয়। দেখা যায় 40 ইয়ার্স যদি আমি বলি, দেখা যায় আমাদের কিছু বাংলায় যেটা আপনারা বাত বলেন, বাতের প্রবলেমের জন্য কিছু ব্যথা হয়ে থাকে। আর আমাদের ইয়াং যাদের সাময়িক কিছু ব্যথা যদি হয়ে থাকে, তাহলে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এই ব্যথাটা কি ওনার মাসেলসে করছে নাকি ওনার হাড়ে করছে। যদি ওনার মাসেলে পেইন করে, তাহলে অবশ্যই কিছু মাসেল রিল্যাক্সেন্ট পেলে দেখা যায় অবশ্যই ঠিক হয়ে যায়। কিন্তু আদারওয়াইজ যদি ওনার হাড়ে ব্যথা করে বা উনি কারণে হাত ফুল করতে পারছে না বা কিছু হাত ধরতে পারছে না, মুঠো করে ধরতে পারছে না, এই ধরনের প্রবলেম অবশ্যই একজন অর্থোপেডিস্টকে আপনি দেখাবেন এবং এক্সরে করে অবশ্যই এটা আপনার সোর্স পেয়ে যেতে হবে কেন ওনার ব্যথা হচ্ছে। Thank you. জি, আশা করি ক্যাপিটালের সময় আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের আরো কিছু কমেন্টস রয়েছে, আমরা সবগুলো কমেন্টস পড়বো না, যে কমেন্টস গুলো যেহেতু আমাদের সময় একটা আমি বিষয় কি এখানে অনেক। বলবো, একজন কোশ্চেন করেছেন, আমি দেখলাম যে কেউ যদি হ্যাঁ, হ্যাঁ, একবার কোভিডে আক্রান্ত হয়, হ্যাঁ, যে সেকেন্ড টাইম কোভিডে আক্রান্ত হওয়ার সালাউদ্দিন সুমন। পসিবিলিটি আছে কিনা। হ্যাঁ, এই জি কোশ্চেনটা জি, আমি আমি একটু আপনাকে। অ্যান্সার করবো। কারণ হচ্ছে আসলে এখন পর্যন্ত বাংলাদেশে আমরা এখনো দেখি নাই আমাদের যে একবার কোভিডে আক্রান্ত হয়ে আরেকবার আক্রান্ত হয়েছে। আমি বাইরের ইন্টারন্যাশনাল জার্নালেও আমি মেবি একজন ফুটবলারের কথা এসেছিল, উনি 4বার আক্রান্ত হয়েছে। আদৌ আসলে এটা সত্য কিনা আমি নিউজটা জানি না। তবে একটা করোনা ভাইরাস আক্রান্ত 14 দিন পর দেখা যায় আমরা আরেকটা টেস্ট করতে পারি। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 14 দিনের জায়গায় 20 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু ভাইরাসটা আমাদের কোষে থেকে যায়। তখন দেখা যায় যে অনেক সময় আমরা টেস্টটা যখন করি, এমন আছে অনেকে 14 দিন হওয়ার সাথে সাথে টেস্টটা করে, তখন দেখা যায় যে একটা ফলস ইয়ে আসতে পারে যে করোনা একটা পজিটিভ। যেমন আমার ঘরেই হয়েছে, আমার আমার বড় ভাইয়ের ওয়াইফ, ওনার 14 দিন পার হওয়ার সাথে সাথে উনি টেস্ট করেছে, ওনার পজিটিভ দেখাচ্ছে। তো আশা করি যে 19 বা 20 দিন পর যদি টেস্টটা করা হয়, তখন রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এই জন্য আমরা 14 দিন পরে টেস্ট করার পরেও আরো 7 দিন এই রোগীকে আইসোলেশনে থাকতে হবে। জি, আমাদের আরো কিছু কমেন্টস রয়েছেন, আহ আমরা প্রশ্নটা নিয়েছি। আমরা যেতে চাই পরবর্তী কমেন্টসে। আচ্ছা, প্রশ্নটির উত্তর কি ডাক্তার আফরিন দিবেন? উনি মানে বলছেন যে বিষয়টি বছরে সৌদি আরবে মারা যেত বা বিভিন্ন রাষ্ট্রে মারা যেত প্রায় হাজারের নিচে সংখ্যা, একটা মারা যাওয়ার সংখ্যা ছিল হার্ট অ্যাটাক করে প্রবাসীরা। এই সংখ্যাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ে প্রায় 1200+ সৌদি আরবে মারা গেছেন এই করোনাকালীন সময়ে হার্ট অ্যাটাক করে প্রবাসীরা। এটা আসলে কেন হচ্ছে বা এর কারণ কি, বা এতে এদের প্রবাসীদের করণীয় কি, যদি একটু সহজে সংক্ষেপে ব্যাখ্যা করতেন জনাব ডাক্তার আফরিন। আমি কোশ্চেনটা বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, আমি আমি উনি জানতে চেয়েছেন বিষয়টি যে আপনাদের কাছে প্রশ্ন, ইদানিং প্রবাসে বহু প্রবাসী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করছে আর কি। তো আমরা যতটুকু জেনেছি, জনপ্রিয় অনলাইন সিএন নিউজ মাধ্যমে সৌদি আরবে প্রতি বছর বিভিন্ন সমস্যায় 800-1000 প্রবাসী মারা যায়। কিন্তু এই বছর জুন মাস পর্যন্ত করোনা ভাইরাসে মারা যাওয়ার সংখ্যা 460 জন সহ মৃত্যুর সংখ্যা প্রায় 1200+ দাঁড়িয়েছে। আচ্ছা, এমন তো অবস্থা আমাদের কি করণীয়? উনি জানতে চাইছেন বিষয়টি এভাবে। যদি অনেক বড় স্ক্রিন করে প্রশ্ন করছে, সেটা আমারও পড়তে অসুবিধা হচ্ছে। জি, ডক্টর আফরিন। এখন আসলে উনার ক্যালকুলেশন উনি এটা বলেছে। হার্ট অ্যাটাকের আসলে বিভিন্ন কারণ থাকে, বিভিন্ন কারণে হার্ট অ্যাটাক থাকে, কারণ তাদের প্রিভিয়াস অনেক হিস্ট্রি থাকে যে যে রোগীতে হার্ট অ্যাটাকে মারা যায়। দেখা যায় মেইনলি আসলে মেইন কজ গুলো যেটা হার্ট অ্যাটাকের, যে হার্টের যদি ব্লকেজ থাকে, হার্ট যদি কারোর ব্লক থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে হার্টের মেইন আর্টারিটা থাকে, ওটা যদি 90% এর উপরে 99% অনেক সময় অনেকের ব্লকেজ হয়ে, তখন দেখা যায় যে যদি আপনার আমরা বলি 72 ঘন্টার মধ্যে একটা ইনজেকশন দেওয়া হয়, ওই ইনজেকশনটা যদি দেওয়া না যায়, তখন দেখা যায় যে রোগী মারা যাওয়ার অবস্থা থাকে। তো আসলে হার্ট অ্যাটাক আমাদের বাংলাদেশেও কিন্তু হচ্ছে। তো উনি যেটা আসলে জরিপ করেছে যে নর্মালি আসলে প্রবাসী বাঙালিরা 800 থেকে 1000 মারা যায় প্রতিবারে হার্ট অ্যাটাকে।
এখন কোভিড এর পেশেন্ট সহ দেখা গেছে যে 1200-র উপরে হচ্ছে। তো আসলে কোভিড এর পেশেন্টরা কেন মারা যাচ্ছে বা কোভিড এর পেশেন্টে কি কি করা উচিত, এগুলো আসলে আপনারা এতদিনে সবাই জেনে গেছেন অ্যাওয়ারনেস গুলা। আর কোভিড এর মৃত্যুর কথাও একজন বলেছে, আমি এটার সাথে আমি বুঝি যে কোভিড হলেই কি মৃত্যুবরণ নাকি, একজন একটা কোশ্চেন করেছে আমি দেখলাম। এটা আসলে ভাই আপনার একদম ভুল ধারণা। কারণ এখন আমাদের বিশ্বের সব জায়গায় এখন কোভিডে আক্রান্ত রোগীদের 80% আমরা ভালো হচ্ছি। 20% এর মধ্যে আমরা এখানে সিভিয়ার কেস অল্প কিছু পার্সেন্ট, সিভিয়ার কেস আমরা 10%ও করছি না। সিভিয়ার যারা রোগী, যারা একদম কোমরবিড ডিজিজ বলে থাকে, যেমন আগে থেকে যাদের কোনো মাল্টিপল অর্গান ডিজিজ থাকে, কারো হাইপারটেনশন থাকে, কারো ডায়াবেটিক্স আনকন্ট্রোল থাকে, কিডনির প্রবলেম থাকে, বা এই ধরনের যে কোনো প্রবলেম থাকে, তারা দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে। কারণ তাদের দেখা যাচ্ছে যে আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে। ইমিউন সিস্টেমটা দুর্বল থাকার কারণে দেখা যায় যে এটা প্রতিরোধ করতে পারছে না। আদারওয়াইজ মোটামুটি আমরা যারা ইমিউন ভালো, যাদের আগে কোমরবিড ডিজিজ নাই, ওরা কিন্তু অনেকে আমরা ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমরা ভালো হয়ে যাচ্ছি। তো ওই ভাইয়াকে আমি বলবো যে এটা আপনারা করোনার জন্য যারা মারা যাচ্ছে, করোনার যেসব অ্যাওয়ারনেস গুলো আছে, অবশ্যই সৌদি আরব এটা মেনটেন করছে, আপনি অবশ্যই আপনারা একটু মেনটেন করবেন। আর প্রবাসীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ কি, সেটা আসলে অনেক কিছু দেখতে হবে এখানে। যে আপনাদের এখানে ফুড হ্যাবিটটা কি, সেটাও আমাদের দেখতে হবে। যে সৌদি আরবের ফুড হ্যাবিট আপনাদের আর আমাদের বাংলাদেশের ফুড হ্যাবিটের সাথে আসলে চিন্তা করতে হবে না। হার্ট অ্যাটাকের যেসব কারণগুলো হয়, হার্ট অ্যাটাকের যে ইটোলজি আছে, কজ গুলো আছে, যেসব খাবারগুলো আমরা নিষেধ করি, চর্বি জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত কোলেস্ট্রল খাওয়া, এগুলো আপনাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। যে এগুলো আমরা আসলে কম বেশি সবাই জানি। জি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যারা আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে কমেন্টস বক্সে, আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো প্রশ্ন নিতে পারছি না বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু যেতে চাই আফরিন ফমি, যিনি নিউ ইয়র্কে আছেন। জনাব আফরিন ফমি, আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি এই মুহূর্তে আমেরিকাতে রয়েছেন, তো দীর্ঘ সময় ধরে আপনি আমেরিকাতে রয়েছেন যতটুকু আমি জানি। তো আমার প্রশ্ন হচ্ছে যে মানে অর্থাৎ এই মানে যে সংকটটি আর কি, বাংলাদেশে যারা আছেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই বলি না কেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে করোনা সামাজিক সচেতনতা আরো বেশি কিভাবে বৃদ্ধি করা যায় যদি বলতেন। আর কেমন লাগলো আমাদের সিএন নিউজের লাইভ অনুষ্ঠান, এতে করে সমাজ এবং দেশ কিভাবে উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন, জনাব আফরিন ফমি? আসলে আমি বাংলাদেশে যে নিউজ গুলো আমার ফেসবুকে আর আব্বু বলে ওটুকি শুনতে পাই, বা বাংলাদেশে আমার ফ্রেন্ডস আর আপু যারা আছে রিলেটিভ, ওদের থেকে শুনতে পাই। এই আপু যেমন বললো যে বাংলাদেশে প্রথমের দিকে শুনলাম করোনা ভাইরাসে আক্রান্ত হলে না ওদেরকে একদম সেপারেট করে রাখতো, মানে কথা বলবে না। ওইটা স্বাভাবিক, মানুষ টেনশনে পড়ে যায় ওই রোগটা নিয়ে, আমার সাথে কথা বলছে না বা আমাকে আইসোলেটেড করে দিচ্ছে ওরকম। যেটা এখানে ডিফারেন্ট। এখানে আমি একটা এক্সাম্পল দিই, আমাদের এখানে আমাদের পরিচিত দুটা ফ্যামিলি, পুরা ফ্যামিলি সব মেম্বার্সরাই আক্রান্ত ছিল করোনা ভাইরাসে। তো আমরা কি করতাম, এক একদিন এক একজন, মানে এক একটা ফ্যামিলি ওদের বাসায় খাবার নিয়ে যেতাম বলতে বাসায় ঢুকতাম না, বাসার সামনে তাদেরকে দিয়ে যেতাম, মানে অ্যাটলিস্ট ওরা ওই মেন্টালি সাপোর্টটা পেতো যে মানে আমার আশপাশে আমার নেবার্সরা আমাদেরকে হেল্প করছে। দেন ওদেরকে ফোনে কল করে, মানে সবাই কল করতো কেমন আছে ভালো, অ্যাটলিস্ট কথা বলতো। কারণ আপনি যদি ওদের সাথে কথা বলাই বন্ধ করে দেন, তারপর হচ্ছে ওদের কি প্রয়োজন ওইটার দিকে না দেখেন, তাহলে স্বাভাবিক মানুষ টেনশনে পড়ে যায়। আর যেটা আমাদের বাংলাদেশে বেশি দেখেছিলাম, কথা বলবে না বা এই করোনায় আক্রান্ত, ভাবতে হবে আমারও হতে পারে এটা। আর এটা কোনো কি বলবো, আপনার হলে যে আপনি মরে যাচ্ছেন বা ওরকম না। আর আপনাকে স্ট্রং থাকতে হবে, যেটা বাংলাদেশের মানুষকে বলবো, স্ট্রং থাকতে হবে। আর পাবলিক প্লেস গুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, যাদের জব আছে যেতে হচ্ছে, সেক্ষেত্রে প্রিকশন নিতে হবে। আমার মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, যেমন আমার গাড়িতে একটা স্যানিটাইজার থাকে, বাসায়, জবে, ব্যাগে। আর বাংলাদেশে যদি স্যানিটাইজার ওইভাবে অ্যাভেলেবেল না থাকে, তাহলে হ্যান্ড ওয়াশ, যতক্ষণ আমি হ্যান্ড ওয়াশ করবো না আমার মুখে আমি টাচ করবো না। বা আর স্নিজ করার সময় আপু যেটা বললো, অধিকাংশ মানুষ আমি দেখি লাইক হাঁচি দেওয়ার সময় হাত ইউজ করে, যেটা আসলে করা উচিত না। আমাদেরকে এখানে প্রাইমারি সবকিছু শেখা হচ্ছে আপনার এলবোতে স্নিজ করতে হবে,
সো দ্যাট আপনার এলবো কিছুতে টাচ করতেছে না। আপনার যদি হাতের উপর স্নিজ করেন, হাত যে কোনো জায়গায় আমি টাচ করছি ওইভাবে না মানে জিনিসটা ছড়াচ্ছে আরো বেশি। তো আর হচ্ছে অনেকে বাংলাদেশে এটাও শুনতে পাচ্ছি বোর হয়ে যাচ্ছে বাসায়। এটা নর্মাল, আমরাও আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেকদিন ধরে বাসায় বোর হয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই, নিজের সেফটির জন্য এবং সবার সেফটির জন্য বাসায় থাকা উচিত। আর সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা উচিত। যেখানে আমি দেখবো অনেক বেশি ক্রাউডেড, আমার ওখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া উচিত। আর এই এই তো এই সব আর সবাই জানে অ্যাকচুয়ালি, এতদিনে সবাই জেনে গিয়েছে কি কি করতে হবে, তো আমি নতুন করে আর কিছু বলছি না। আর আমি এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। আর আমি কখনো এরকম লাইভে আসি নাই, যার কারণে একটু নার্ভাস ছিলাম। আমার কথা বলে আর আপু থেকেও অনেক জিনিস, অনেক অনেক নিউজ আর অনেক কিছু জেনেও ভালো লাগছিল, যেগুলো আমারও অনেক অনেক কিছু জানা নেই। আর আশা করি যারা অডিয়েন্স আছে ওরাও ওদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছে, আর ওদেরও আমাদের কথা শুনে ভালো লাগবে, আর ভালো লাগছে। আর থ্যাংক ইউ ভাই আপনাকে। জি, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। একটু যেতে চাই আবার ডাক্তার ফারজানা আফরিন আপনার কাছে। আপনি যেহেতু অনেক বেশি আলোচনা করেছেন এখানে, এখনো করবেন, আমার যে শেষ প্রশ্ন যেটা আমি সবসময় করে থাকি আমাদের যারা আমাদের এখানে অতিথিরা আসেন তাদেরকে, আসলে আমাদের এই দুর্যোগকালীন সময় অর্থাৎ সংকটকালীন সময়ে আমাদের নিউজ পেজের এই লাইভ আয়োজন কেমন লাগলো? দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যদি একটু বলতেন। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে রাজু ভাইয়া। আর আপনি কুমিল্লার পক্ষ থেকে আজকে আমাদের এই আয়োজন করেছেন, আপনি ইনভাইট করেছেন। আমি আসলে শেষে বলবো যে আশা করি আপনাদের কমেন্টস গুলো আমি অ্যান্সার করতে পেরেছি এতটুকু সময়ে, পেরেছি আর কি। তাছাড়া আমি বলবো, এখনো বলবো যে আপনারা অবশ্যই সচেতন হন, সবাই সচেতন হন। নিজেদের সচেতনতাই আমরা আসলে এটা প্রতিরোধ করতে পারবো। কারণ যেমন আমরা অযথা বাইরে বের হবো না, তারপরে দেখা যায় আমার ঘরে ভাল লাগছে না, আমি বোর হয়ে গেছি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এই এই প্রবণতা গুলো অবশ্যই একটু কমাতে হবে, কিছু স্যাক্রিফাইস আমাদের করতে হবে। এবং পাবলিক প্লেসে যদি আপনারা যেখানে আমাদের যাওয়ার উচিত না বা আমাদের যাওয়ার দরকার নেই, যেগুলো আমরা না গেলেও চলবে, মার্কেটে, শপিং এ, তারপরে দেখা গেছে যে আমরা অযথাই বাইরে প্রতিদিনই আমরা শপিং করছি, প্রতিদিনই আমরা মার্কেট করছি, খাবার কিনতেছি, শপিং করে যাচ্ছি। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যেহেতু আমাদের এখন এই প্যান্ডেমিক সিচুয়েশন যতদিন আমাদের ভালো না হবে ততদিন আমাদের এই জিনিসগুলো মেনে চলতে হবে। এবং সবাইকে আসলে আমাদের বাংলাদেশে হ্যান্ড স্যানিটাইজারটা আসলে একটু এক্সপেন্সিভ বলে সবাই আমরা ইউজ করতে পারছি না। আহ, আর আমাদের আসলে জীবিকার জন্য এখন বের হতে হচ্ছে সবাইকে। তো যারাই আমরা বের হচ্ছি এই সচেতনতা অবশ্যই অবলম্বন করব। আমরা 3 ফিট দূরত্বে আমরা মেনটেন করবো, মাস্ক করবো। অফিসে থাকলেও অফিসে 2 হাত যখনই আমরা ইউজ করবো অবশ্যই হাতটা সাবান পানি দিয়ে হাত ধুবো, অথবা হ্যান্ড ওয়াশ, যে এখন কন্টিনিউ হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিব, যে কোনো খাবার খাওয়ার আগে হাত ধুয়ে নিব। এবং আমরা যেখানে পাবলিক ট্রান্সপোর্টে বসছি সেখানে আমরা আমাদের নিজেদের একটা দূরত্ব রেখে বসবো। আমরা দেখেছি যে বাসে বা যে ট্রান্সপোর্ট এখন ইউজ হচ্ছে, একটা সিট পরপর আমাদেরকে স্পেস রেখে কিন্তু আমাদেরকে বসার জায়গা করে দিচ্ছে। তো আমরা আসলে এগুলা নিজেরা মেনটেন, দেখা যায় আমরা এখনো আসলে সচেতন না। একই রুমে আমরা 3 জন একসাথে বসে যাচ্ছি, একই রিক্সায় আমরা 2 জন 3 জন একসাথে বসে যাচ্ছি। তো ঠিক আছে যে আমরা ভয় ভয় পাবো না সেটা আমরা বলবো না, করোনাতে অবশ্যই ভয় থাকবে, তবে এই ভয় থেকে আমাদের উম, করোনাটা যখন হবে তখন যেন আমরা ওই অ্যাংজাইটি থেকে যেন আমাদের বিরাট কিছু না হয় সেই ভয়টা পাবো না, কিন্তু করোনার ভয়ে আতঙ্ক না হয়ে আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এবং করোনা হলে অবশ্যই আপু যেটা বলতো যে দেখেন যে নিউ ইয়র্কে যে ফ্যামিলিটা আসলে করোনা আক্রান্ত হচ্ছে, আসলে ওদেরকে আমাদের সাপোর্ট করতে হবে। আশেপাশে যারা প্রতিবেশী আছে, যারা আত্মীয় স্বজন আছে, আসলে ওদেরকে আমাদের সাপোর্ট করতে হবে। আইদার মানসিক ভাবে সাপোর্ট করতে হবে, অথবা উনি যে যে খাবার রান্না করে দিচ্ছে। তো এই সময়টা আসলে আমাদের অবশ্যই মানসিক সাপোর্ট সবার থাকতে হবে। এবং আমি কয়েকদিন আগে একটা লাইভে গিয়েছিলাম, আপনারা জানেন নিশ্চয়ই ভাইয়ার নাম টিপু ভাইয়া, অলরেডি যারা করোনায় আক্রান্ত হয়েছে, ইউসুফ মোল্লা টিপু ভাইয়া, উনি অলরেডি মৃত ব্যক্তিদের কিভাবে দাফন করছে,
সেই নিয়ে একটা লাইভে ওনার সাথে আমি গিয়েছি। তো আসলে আমরা এই আতঙ্ক থেকে আমাদের বের হতে হবে যে একটি তো মানুষ মারা গেলে দেখা গেছে যে এখন আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে একটা লোক যদি হার্ট অ্যাটাকও মারা যাচ্ছে, দেখা যায় যে তাকে জানাজা দেওয়ার জন্য আমরা কেউই যাচ্ছি না। এটা আসলে ঠিক না। কারণ আমি ডাক্তার হিসেবে বলবো যে একটা মৃত ব্যক্তি থেকে করোনার ভাইরাসটা আক্রান্তের ইয়েটা কিন্তু অনেক কম, রেশিওটা অনেক কম। কারণ একটা মৃত ব্যক্তির শরীরে স্কিনে শুধু ভাইরাসটা থাকে। এই ভাইরাসটা দেখা যায় 5 থেকে 6 ঘন্টা অ্যাটলিস্ট ধরা যায়। এটা এখন 100% ইয়ে না, প্রুভেন না। তারপরেও যে স্কিনে এটা 5 থেকে 6 ঘন্টার বেশি আর ভাইরাসটা থাকে না। আর যেহেতু মৃত ব্যক্তি হাঁচি কাশি দিচ্ছে না, ব্লাড বের হচ্ছে না, তো ওনার কাছ থেকে আসলে ভাইরাসটা ছড়ানোর কোনো পসিবিলিটি কিন্তু নাই। সেই জন্য আমরা অবশ্যই বলবো যে আপনারা মানে মৃত ব্যক্তিকে ভয় পাওয়ার কিছু নাই। মৃত ব্যক্তিকে কিভাবে আসলে বিভিন্ন ফাউন্ডেশন গুলো আছে, যেমন কোয়ান্টাম আছে, আঞ্জুমান মফিদ দেবী, এই টাইপ অনেক কিছু এখন অ্যাওয়ারনেস হয়েছে। ওরা কিভাবে একটা কোভিড পেশেন্টকে প্যাকেজিং করে কিভাবে দাফন করা যায় সেটা করছে। তো আপনারা অবশ্যই যারাই পরিবারের সদস্যরা আছেন, যে কেউই আমরা করোনায় আক্রান্ত হতে পারি। এটা আসলে কেউ বলতে পারবো না, যে আমিও বলতে পারবো না যে আমি আক্রান্ত হবো। আমি নিজেও আসলে 1 সপ্তাহ ধরে খুব অসুস্থ ছিলাম। করোনার কিছু কিছু সিমটম আমার ছিল। যদি আমি মানসিক ভাবে অনেক স্ট্রং, তারপরও আমি একটু হলেও কিন্তু আমি ভয় পেয়েছি। একটু হলেও কিন্তু আমার আমার খারাপ লাগছিল। আমি চিন্তা করছিলাম যে আমার কারণে আমার ছোট বাচ্চাটা আক্রান্ত হতে পারে, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড আক্রান্ত হতে পারে। তো এই সময়টা আসলে মেন্টাল সাপোর্টটা, মেন্টাল স্ট্রংটা অনেক বেশি দরকার। এটা যদি আমাদের থাকে, আশা করি আমরা, সে যদি 90 বছরের বৃদ্ধ হয়, সে এটা প্রতিকূলতাটা পেরিয়ে আসতে পারবে। এতটুকু আজকে আমি বলবো। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো আপনাদের কাছে। Thank you. জি, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিএনএস এর পক্ষ থেকে, বিশেষ করে নিউ ইয়র্কে যিনি রয়েছেন আফরিন ফমি, এবং ঢাকাতে যিনি রয়েছেন ডক্টর ফারজানা আফরিন। আপনারা শত ব্যস্ততার মাঝে থেকে আমাদেরকে সময় দিয়েছেন। যদিও আমার এখানে মানে বৈদ্যুতিক খুবই লোডশেডিং হচ্ছে আজকে, হঠাৎ করে সেই সন্ধ্যার পর থেকেই, সেটা আপনারা বুঝতে পারছেন, বারবার আমার লাইটিং যে প্রবলেমটি হচ্ছে। তো দর্শক, যাওয়ার বেলা আমরা সবসময় যে বিষয়গুলো বলে থাকি, যদিও আজকে আর বলার মতো কিছুই নেই, যেহেতু আমাদের দুইজন অতিথি তারা ওনাদের আলোচনা বলে গিয়েছেন, তবুও আমার যে বিষয়গুলো বলা সেটি হচ্ছে বর্তমান যে সময়টি যাচ্ছে আর কি, মানে অর্থাৎ জীবন জীবিকার দ্বন্দ্বে আমরা প্রতিনিয়ত যারা কাজে বের হচ্ছি, কাজে আমরা বের হওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, গাড়িতে কিংবা বাজারে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, ভিটামিন সি যুক্ত ফল শাকসবজি বেশি বেশি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। আর যতটুকু সম্ভব সাবান পানি দিয়ে, যত দ্রুত সম্ভব সাবান পানি দিয়ে কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এতে করে নিজে সেফ থাকা যাবে, পরিবার পরিজন প্রতিবেশীকে সেফ রাখা যাবে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেনারা আজকে অতিথি ছিলেন, ডাক্তার আফরিন এবং আরফিন ফমি, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভাইয়া। শুভরাত্রি। Thank you.